পার্সোনাল ব্র্যান্ডিংটা হচ্ছে ওই ট্রাস্ট বিল্ড করার খুব মোক্ষম এবং শক্তিশালী একটা হাতিয়ার। কন্টেন্টগুলো ডেটা ড্রিভেন হইতে হবে। এইটা কন্টেন্ট মার্কেটিং এর ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজিস। ভাইরালিটিটা এমনিই হবে, ওইটা আপনার আলাদা করে হওয়া লাগবে না। আপনি যদি ইমোশনাল লেভেলে আপনি যদি কানেক্ট করতে পারেন রাইট ওয়েতে, রাইট টাইমে, রাইট টিজি, রাইট টপিক, তাইলে পাঠকরা এঙ্গেজ না থাকে, পাঠকদের কোনো উপায় নাই। আমার লেখার শুরুতে একটা হুক দেওয়ার চেষ্টা করি। হুকটা হইতে হবে ধরেন এক লাইনের মধ্যে ভেরি ইজি, এবং যেইটা ক্লাস 5-6 একটা বাচ্চাও বুঝতে পারে। কথা বলার পরে মনে হচ্ছে ভাই আমি এটাই তো খুঁজতেছিলাম, আমি তো মনে মনে ভাই এরই খুঁজতেছিলাম। টু সেন্স পডকাস্ট কিভাবে দেশের নাম্বার 1 পডকাস্ট হল। আমার ওয়াইফকে বলি, দেখো সবচেয়ে সুন্দর দৃশ্য, পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে যখন টাকাটা ঢুকে ব্যাংকে, এই মেসেজটা যখন আসে। কন্টেন্ট মার্কেটিং বর্তমান সময় হচ্ছে কন্টেন্ট মার্কেটিংয়ের সময়। বিকজ এই অনলাইন জগতে আপনি যদি ভালো কন্টেন্ট মার্কেটিং করতে পারেন তাহলে আপনি আপনার বিজনেসের গ্রোথটাকে হ্যাক করতে পারবেন। সো আজকের এপিসোডে আমরা বেসিক্যালি এমন একজনকে আমাদের গেস্ট হিসেবে ইনভাইট করছি যিনি একজন কন্টেন্ট মার্কেটার, যাকে আমি নিজে পার্সোনালি অনেক বছর ধরে ফলো করি। আমি নিজে ওনার কন্টেন্ট খুব পছন্দ করি এবং উনি অনেক রিসার্চ বেসড কন্টেন্ট লিখতে ভালোবাসেন এবং উনি ভেরি রিসেন্টলি একটা পডকাস্টও শুরু করছেন। সো পডকাস্ট ইজ অলসো দ্য পার্ট অফ কন্টেন্ট মার্কেটিং। সো আমাদের আজকের এই আয়োজনে আমরা কন্টেন্ট মার্কেটিং শিখবো, কন্টেন্ট রিসার্চ করা শিখবো এবং ওভারঅল আমরা কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে প্ল্যান করব তার সব কিছু শিখবো আমাদের গেস্টের কাছ থেকে। সো আমি আমাদের গেস্টকে ওয়েলকাম জানিয়ে নিচ্ছি। আমাদের আজকের গেস্ট হচ্ছে মিস্টার প্রলয় হাসান। প্রলয় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রলয় ভাই, আমি আপনার অসংখ্য কন্টেন্ট পড়ছি, অসংখ্য কেস স্টাডি পড়ছি। সো আপনি এই জিনিসগুলোকে ভিডিওতে কবে আনতেছেন? ভেরি গুড কোশ্চেন ভাই। সত্যি কথা বলতে ভাই আমার অনেক ইচ্ছা আছে ভিডিও কন্টেন্ট বানানোর আমার কেস স্টাডিগুলো নিয়ে, কিন্তু প্রথমত ভাই আমি সময় পাই না। আমি করার প্ল্যান থাকে, আমার ইন হাউস একটা স্টুডিও আছে। তো এখন আমার কর্মব্যস্ততা বেড়েছে, তো দেখা যায় ক্লায়েন্টের কাজ সামলাতে হয়। তারপর নিজে পডকাস্টও লঞ্চ করেছি 2-2.5 মাস আগে। তো সবকিছু মিলিয়ে ব্যস্ততা এত বেশি বেড়েছে যে নিজস্ব একটা ইনহাউস স্টুডিও থাকার পরেও নিজের জন্য কন্টেন্ট বানানোর সময় হয়ে ওঠে না ভাইয়া। তবে আমার প্ল্যান আছে, এটা নিয়ে আমি খুব খুব শীঘ্রই কাজ করবো ইনশাল্লাহ। তো আর ভিডিও কন্টেন্টের কথা যেহেতু আপনি বললেন, আমার ইচ্ছা যে বাংলাদেশে এমন কিছু সম্পূর্ণ দেশি কিছু প্রোডাক্ট এবং ব্র্যান্ড রয়েছে যেই ব্র্যান্ডসগুলো নিয়ে চমৎকার কাজ করা যায়। লাইক ধরেন আমি অ্যারোমেটিক হালাল সাবানের পুরো গল্পটা নিয়ে এমন একটা চমৎকার আমি চিত্রনাট্য বানাতে পারবো যেটার উপরে বেস করে একটা সিনেমা বানানো যাবে। ভাই অ্যারোবেটিক সাবানটা কেন ফেমাস ছিল? বেসিক্যালি অ্যারোবেটিক সাবানটা ফেমাস ছিল বিকজ অ্যারোবেটিক সাবানের যে প্যাকেজ, ওই প্যাকেজের গায়ের উপর লেখা ছিল হালাল সাবান। সো এই যে হালাল সাবান কনসেপ্টটা বা একটা প্যাকেজিং, যে প্যাকেজের উপর হালাল সাবান লেখা, এইটাকে কি আমরা কন্টেন্ট মার্কেটিংয়ের সাথে কম্পেয়ার করতে পারি? হ্যাঁ, অফকোর্স কম্পেয়ার করতে পারেন। তার কারণ হচ্ছে দেখেন, কন্টেন্ট মার্কেটিংয়ে কী করে? কন্টেন্ট মার্কেটিং ট্রাস্ট বিল্ড করে। আপনি এমন একটা ভ্যালু দিচ্ছে যে ভ্যালুটা দিতে দিতে এক সময় মানুষজন মনে করে যে না, এই লোকটার উদ্দেশ্য প্রোডাক্ট সেল করা না, এই লোকটার উদ্দেশ্য হচ্ছে আমাকে হেল্প করা। তুমি যার থেকে প্রোডাক্ট কিনো ভাই, এটা তোমার ব্যাপার, কিন্তু আপনি প্রোডাক্ট কেনার আগে এই এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন যাতে অন্য কেউ আপনার কাছ থেকে আপনাকে না ঠকাইতে পারে। আমি বলছি না যে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেন, আমি বলছি যে প্রোডাক্ট যার থেকে প্রোডাক্ট কিনেন, কিন্তু যখন কেনার সময় এই জিনিসগুলো মাথায় রাখবেন যাতে আপনি না ঠকেন। এটা কিন্তু অনেকেই করে, অনেকেই বলে। আপনি নিউ মার্কেটে যখন কাপড় কিনে যাবেন, দেখবেন পর্দার কাপড়, অনেকেই কিন্তু বলে এটা একটা সেলস ট্রিক। আপা আপনি পাশের দোকান থেকে কিনেন বা পাশের মার্কেট থেকে কিনেন, সমস্যা নেই, কিন্তু দেখেন কেনার আগে ওই কাপড় দেখেন, কাপড়টা এরকম কিনা, ঠিক আছে, কোয়ালিটি এরকম চেক করে দেখেন। সে কিন্তু বলে না আমার কাছ থেকে কিনেন, কিন্তু সে একটা টিপস দিয়ে দিচ্ছে, যে টিপসটা তো আপনার জানার কথা না। সে জেনেছে কারণ সে হচ্ছে বিজনেসম্যান। এইটা কন্টেন্ট মার্কেটিং এর ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজিস। সো আপনি একটা ভ্যালু দিয়ে ট্রাস্ট বিল্ড করবেন। দেখেন 100% হালাল সাবান কথাটা আপনার ট্রাস্ট বিল্ড করে না? 100%। আমারও ট্রাস্ট বিল্ড করে। তার কারণ হচ্ছে দুইটা। প্রথম কথা হচ্ছে আমি অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম, আমি এটা আমার মাথায় স্টাক করে যে আরে সাবানের মধ্যেও যে হালাল হারাম আছে সেটা তো আমি জানতাম না। সো এইটা এখন আমাকে চিন্তা করতে হবে, আচ্ছা কি দেয়ার আর সাম ইনগ্রিডিয়েন্টস দ্যাট ম্যাটার্স। এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকলে সেটা হালাল, না থাকলে সেটা হারাম। তো দেখেন, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন আমি এটা করতে যাব তখন এইটা দেখবো যে বাজারে আর কোনো সাবান এটা দিচ্ছে কিনা। এমন একটা প্রমিস অ্যারোমেটিক হালাল সাবান করেছিল ওই সময়, যেটা অন্য কোনো সাবান করে নাই। সাবান কি করে দেখেন, সাবান মানুষ তো ওই সময় লাক্সো ছিল, তারা বলেছে আমার আমার সাবান দিয়ে আপনি যদি ইউজ করেন আপনি আপনার আপনার স্কিন ভালো থাকবে, গ্লো করবে, হ্যাঁ আপনি সুন্দর হবেন দেখতে, ফ্র্যাগ্রেন্সটা সুন্দর, এই ধরনের কথাবার্তাই তো বলে সবাই। কিন্তু
এরকম প্রমিস তখন পৃথিবীতে আর কেউ করে না যে ভাই আমার এই সাবানটা আপনি ইউজ করেন, এটা 100% হালাল সাবান, এটা আপনার জন্য ইউজ করতে পারেন, আপনার ধর্মীয় কোনো বিধিনিষেধে এটা আটকাবে না। মানে এটা সাবানের যে ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা ধার দিয়েও গেছে নাই। টোটালি ডিফারেন্ট বিলিফ সিস্টেম নিয়ে কাজ করছে, মানুষের বিলিফ, ইমোশন, ট্রাস্ট, যেটা ওই সময় আর কেউ করে নাই। এটা বলতেছি 90 দশকের শুরুর কথা, আমি তখন স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে, সেই সময়ের কথা বলছি। তো এই দুইটা কারণে পাবলিকের পারসেপশনে তখন এটাকে ট্রাস্ট বিল করছে এবং রাতারাতি 14% মার্কেট শেয়ার গ্র্যাব করছিল। সো আমি যে যত সহজে বলতেছি ব্যাপারটা কিন্তু অত ইজি না, কারণ মার্কেটে তখন লাক্সের মতো জায়ান্ট ছিল। লাক্সের মতো জায়ান্ট যদি না থাকতো অ্যারোমেটিক হালাল সাবানের কাছে 14% নেওয়ার কোনো ব্যাপারই ছিল না। হয়তো 14%, হয়তো মোর দেন 50% নিতে পারতো। কিন্তু ওই সময় লাক্স ছিল, এবং ওই সময় লাক্স ওয়ার্ল্ডের আরও অনেকগুলো দেশে মানে সুপার শপের মধ্যে ছিল, মানে সুপার শপ বলতেছি বিউটি শপের মধ্যে নাম্বার 1 ছিল টপে। তো সে লাক্সকে টেক্কা দিয়ে লোকাল একটা ব্র্যান্ড, নতুন ব্র্যান্ড, তাও আবার রাতারাতি 14% নিছে। মানে এটা মানে তখনকার মানে ইয়েতে কনটেক্সটে এটা ছিল মানে ম্যাজিকের মতো। ভাইয়া পুরোটা কিন্তু নাই, আমি আমার বইতে যেটা লিখেছি আমি 3/1 লিখি নাই কিন্তু, কারণ ওই সময় আমি পুরোটা জানতাম না। আমি বইটা পাবলিশ করার পর আমি যখন আলমগীর সাহেবের সাথে দেখা করলাম তখন বাকি আড়াই ভাগ জানতে পারলাম আর কি। 3/1 আধা ভাগের মতো লিখছি আমি, বাকি আড়াই ভাগ জানতে পেরেছি পরে। সো ভাই আমি এক্সপেক্ট করবো আপনি আপনার কোনো একটা পডকাস্টে অথবা আপনার কোনো এক ভিডিওর মাধ্যমে আমাদেরকে পুরো কেস স্টাডিটা ইন ডিটেল আপনি আমাদেরকে জানাবেন, বিকজ এই কেস স্টাডিটা আমার ভাই অসাম লাগছে। আর ভাই আপনি দুইটা অ্যাঙ্গেলে বেসিক্যালি কথাবার্তা বলছেন কন্টেন্ট মার্কেটিং নিয়ে। নাম্বার 1 হচ্ছে আমরা যখন কন্টেন্ট মার্কেটিং করবো, লাইক ধরেন অ্যারোমেটিক সাবান যেটা করছে, সে সাবানের অ্যাঙ্গেলে কাজই করে নেই, সে একটা ধর্মীয় মূল্যবোধের অ্যাঙ্গেল থেকে কাজ করছে। সো আপনি কন্টেন্ট মার্কেটিং করার সময় আপনি এটা ভেবে দেখতে পারেন যে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন আপনাকে নট নেসেসারি যে অলওয়েজ ওই প্রোডাক্টটি সেল করতে হবে। আপনি বেসিক্যালি একটা অ্যাঙ্গেল সেল করতে পারেন, একটা ইমোশন সেল করতে পারেন। আপনি লাইক ধরেন অ্যারোমেটিক সাবান কী করছে, সাবান বিক্রি করে নেই, সেটা ধর্মীয় মূল্যবোধ বিক্রি করছে। আর ভাই আপনি আরেকটা জিনিস বলছেন, সেটা হচ্ছে ভ্যালু এডিশন। আমরা যখন কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করবো আমরা কখনোই আমাদের ক্লায়েন্টকে এটা ফিল দিব না যে আমরা বেসিক্যালি কোনো প্রোডাক্ট সেল করতেছি বা আমরা তার কাছে সেল করতে যাচ্ছি। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ভ্যালু এডিশন দিব আমাদের কন্টেন্টের থ্রুতে, সো দ্যাট আমার কনজিউমার, আমার কাস্টমার, আমার ইউজার, সে যেন ফিল করে তার হেল্প হচ্ছে। তাইলে ভাই পয়েন্ট এটা দাঁড়ালো বেসিক্যালি আমরা যখন কন্টেন্ট নিয়ে কাজ করতে যাই, কন্টেন্টের তো বেসিক্যালি 3টা ফর্মেট, তাই না? যে একটা হচ্ছে রিটেন, একটা হলো ভিজুয়াল, আর একটা হলো অডিও। মানে কি, লাইক ধরেন আমরা লিখতেছি, ধরেন আপনি যেটা করেন আপনি লিখে লিখে কন্টেন্ট প্রডিউস করেন বা কন্টেন্ট পাবলিশ করেন, এটা রিটেন কন্টেন্ট। আবার আমি হচ্ছে ভিডিও কন্টেন্ট বানাই, সো এটা হলো ভিডিও কন্টেন্ট বা ভিজুয়াল কন্টেন্ট। আবার ফর এক্সাম্পল আমাদের এই পডকাস্টটা আমরা যদি আমাদের ক্লিপ টিপ মানে ভিডিও টিডিও সব বাদ দিয়ে জাস্ট অডিও আকারে পাবলিশ করি, এবং আমি করবো, ডেফিনেটলি করবো, আমরা স্পটিফাই, হাবি যাবে, বেশ কিছু প্ল্যাটফর্মে করার চিন্তা ভাবনা করতেছি। সো তখন এটা বেসিক্যালি হয়ে যায় ভাই অডিও ফরম্যাট। ভাই এখন আসেন আমরা আপনার কন্টেন্টে ঢুকি। ফর এক্সাম্পল আপনি তো রিটেন কন্টেন্ট নিয়ে বেশি কাজ করেন, মানে আপনি হচ্ছে প্রচুর লেখালেখি করেন, আপনি ব্লগ লিখেন, আপনি মিডিয়ামে লিখেন, আপনি আর লিঙ্কডিন আর্টিকেল পোস্ট করেন, আপনি সোশ্যাল মিডিয়াতে লিখেন। সো এই যে লেখালেখি করেন, আপনার লেখালেখি থেকে মানে আমি যেটা ফিল করি আর কি, যে আমরা কিন্তু আপনার লেখা পড়ে একবারও ফিল করি না যে এটা ভাই চ্যাট জিপিটি দিয়ে লিখছে, অথবা আমরা এরকম ফিল করি না যে ভাই এটা তো বোরিং কন্টেন্ট, বোরিং আর্টিকেল। মানে অ্যাটলিস্ট আমার কখনো মনে হয় না। আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে লেখাটা পড়ি, অ্যান্ড আপনি খেয়াল করবেন যে আপনি যে কন্টেন্টগুলো লেখেন এগুলো কিন্তু ভাই বিরাট বিরাট রচনা টাইপের কন্টেন্ট। স্টিল আমি পড়ি, বিকজ প্রত্যেকটা কন্টেন্টই বেশ ডাটা ড্রিভেন কন্টেন্ট হয় এবং আপনার কন্টেন্টগুলো বেশ আলোচিতও হয়, সো এবং প্রশংসনীয় হয় ডেফিনেটলি। সো এখন আমি আপনাকে যেটা বলতে চাই, এই যে ভাই আপনি অ্যাটেনশন ধরে রাখেন এত লম্বা লম্বা কন্টেন্ট, বাট স্টিল আপনি অ্যাটেনশন ধরে রাখছেন, আমার অ্যাটেনশনও ধরে রাখছেন, আরও অসংখ্য অডিয়েন্সের অ্যাটেনশন ধরে রাখছেন। এই অ্যাটেনশন ধরে রাখার মূল মন্ত্র কী? সো আপনি আমাদেরকে এখন শিখাবেন ভাই যে অ্যাটেনশন, আমরা যদি কন্টেন্ট বানাই বা কন্টেন্ট লিখি বা স্ক্রিপ্ট লিখি, আমরা কিভাবে আমাদের অডিয়েন্সের অ্যাটেনশন ধরে রাখবো। গুড কোয়েশ্চেন ভাইয়া, আমাকে এই প্রশ্নটা এর আগে অনেকেই করছে। আপনি যদি ইমোশনাল লেভেলে আপনি যদি কানেক্ট করতে পারেন রাইট ওয়েতে, রাইট টাইমে, রাইট টিজি, রাইট টপিক, তাইলে পাঠকরা এঙ্গেজ না থাকে, পাঠকদের কোনো উপায় নাই, তারা দে আর বাউন্ড টু এনগেজ উইথ ইউর কন্টেন্ট, উইথ ইউর রাইট আপস। যখন আপনি ইমোশনাল লেভেলে কানেক্ট করতে পারবেন আপনার অডিয়েন্সকে, আপনার রিডার্সকে, তখন মানে পাঠক পড়বে না, পাঠকের ভাব পড়বে। হ্যাঁ, কারণ তার সাথে তো আপনার কোনো মানে শত্রুতা নাই, সে অবশ্যই, এবং সে পড়ার জন্য আসছে। তো প্রবলেম যেটা হয়, আমরা যত সহজে তো শুরু করতে পারি অত সহজে শেষ করতে পারি না, বা অত মানে ইন্টারেস্টিংলি শেষ করতে পারি না। তো এই ব্যাপারটা একটু লার্ন করতে হবে, প্র্যাকটিস করতে করতে। যারা পারে না কোনো সমস্যা নেই, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে এটা। যে শুরুতে একটা হুক থাকতে হবে, মাঝখানে
কিছু ডেটা আপনি দিতে পারেন, শেষের দিকে আরেকটা হুক। ওই হুকটা পাওয়ার জন্য কন্টেন্টের শেষের দিকে শেষ পর্যন্ত সে যাবে। দুইটা হুক, শুরুতে একটা শেষে একটা। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে যদি এমন হয় রিডাররা প্রথমে একটা পড়বে, ঠাস করে নিচে তাকে নিচেরটা পড়বে, মাঝখানে কি স্কিপ করে যাবে? না, ও যদি এটা করেও কিছু সে বুঝবে না, কারণ এই হুকটা থাকবে রিলেভেন্ট টু ইউর মিডল পোর্শন। মাঝখানে বডিতে যা আপনি লিখছেন সেটা সাথে রিলেভেন্ট হবে, হুট করে কি স্কিপ করে এসে জাম্প করলেও সে কিছু বুঝবে না। সে তার মানে পুরো কন্টেন্টটা তাকে পড়ে আসতে হবে, না হলে তার রিলেভেন্সি থাকবে না। তো এই কারণে খেয়াল করে দেখবেন আমি আমার লেখার শুরুতে একটা হুক দেওয়ার চেষ্টা করি। হুকটা হইতে হবে ধরেন এক লাইনের মধ্যে ভেরি ইজি, এবং যেইটা ক্লাস 5-6 একটা বাচ্চাও বুঝতে পারে, মানে খুব বেশি ব্রেন খাটাইতে হয় না হুকটা বোঝার জন্য। দেখেন হুমায়ুন আহমেদ বা জাফর ইকবাল এরা এত বেশি জনপ্রিয়তা কেন পেয়েছে? এরা কিন্তু দেখেন মানে এমন জায়গায় তারা ক্যারিয়ার করছেন, তারা কিন্তু খুব নিরস টপিকের তাদের এক্সপার্টিস হওয়ার কথা ছিল। একজন হচ্ছেন আপনার ইয়েতে ওই পদার্থবিজ্ঞানে পিএইচডি করেছেন, আরেকজন রসায়নে, খুবই খটোমটো নিরস সাবজেক্টে। তারা যেই কারণে জনপ্রিয়তা পেয়েছে লেখালেখিতে, সেটা হচ্ছে তারা কমপ্লেক্স টপিককে একদম পানির মতো করে সোজা করে ম্যাথ পিপলের কাছে উপস্থাপন করতে পারে। দিস ইজ এক্সট্রিমলি রেয়ার একটা ক্যারেক্টারিস্টিক্স মানুষের, ভেরি এক্সট্রিমলি, মানে দিস ইজ অ্যান এক্সট্রিমলি রেয়ার একটা ক্যারেক্টারিস্টিক। সব লেখকের এই ক্ষমতা থাকে না। এবং আমি ওদিন লিখতেছিলাম আমার একটা লেখায়, মানুষের স্বভাবজাত একটা মানে টেন্ডেন্সি হচ্ছে মানুষ কত জ্ঞানী সে একটু জাহির করার চেষ্টা করে। হ্যাঁ, এই কারণে দেখবেন কেউ যদি একটু লেখে, বিশেষ করে উইথ অল ডিউ রেসপেক্ট টু ইউনিভার্সিটির প্রফেসর্স, অনেক ইউনিভার্সিটির প্রফেসররা আছে তাদেরকে দিয়ে একটু কলাম দেখাইলে সে ইচ্ছা করে কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করবে। কেন? মানে তার যে একটা মানে নলেজ আছে এই টপিকে, সে প্রচুর পড়াশোনা করেছে এবং সে অনেক জানে, এটা বোঝানোর একটা জাহির তার মধ্যে থাকে। বিশেষ করে যারা বুদ্ধিজীবী, যারা কলামিস্ট, তাদের থাকে এটা। এটা দোষ না, এটা হিউম্যান নেচার, এটা আমার মধ্যে হয়তো আছে। সো বেশিরভাগ মানুষের মধ্যেই এই নেচারটা থাকে, কিন্তু দেখবেন তাদের এই দুজনের মধ্যে এই জিনিসটা নাই। তারা উল্টাটা করে, যেই কারণে তারা এত জনপ্রিয়। তারা কি করে, একদম কঠিন টপিককে তারা একদম সহজবদ্ধভাবে মানুষের কাছে উপস্থাপন করে, যেই কারণে একদম রুট লেভেলের মানুষজন থেকে শুরু করে একদম আপার ক্লাস, আপার মিডল ক্লাস সব ধরনের মানুষজন তার কন্টেন্টের সাথে রিলেট করতে পারে, তার বইয়ের সাথে, গল্পের সাথে রিলেট করতে পারে। এবং দেখবেন এই কারণে হুমায়ুন আহমেদের কোনো উপন্যাস পড়তে আপনার খুব বেশি ব্রেন স্টর্মিং করতে হয় না, খুব সহজ প্রাঞ্জল ভাষায় তারা গল্প লিখে। কিন্তু হুমায়ুন আহমেদ বা জাফর ইকবাল এই দুই ভাই যদি চাইতো, অসম্ভব কঠিন ভাষায় তারা লিখতে পারতো, যেটা হয়তো আপনার আমার সবার মাথার উপর দিয়ে যেত, একসাথে উপর দিয়ে যেত। তাদের এই ক্যাপাসিটি ছিল, কারণ একজনের এই একজনের হচ্ছে ইয়েতে পদার্থবিজ্ঞানে পিএইচডি, আরেকজন হচ্ছে রসায়নে পিএইচডি। সো তারা অনেক বেশি কঠিন শব্দ পড়ে আসছে, পড়ে তারা পিএইচডি লাভ করছে, এগুলো পড়ে তারা ক্যারিয়ার করছে, কিন্তু তারা সহজবোধ্য ভাষায় লিখতেছে। তো আমার বলার রিজন হচ্ছে, যখন যখন আপনি মানুষের ইমোশনাল লেভেলে কানেক্ট করতে যাবেন, তখন এই লেভেলের সহজবোধ্য ভাষায় আপনাকে কথা বলতে হবে। যদি আপনি একটু কঠিন খটোমটো টার্ম ইউজ করতে পারেন, মানুষ মনে করবে ও প্রলয় হাসান অনেক জ্ঞানী, রাসেল কাউসার অনেক জ্ঞানী, এটা কিন্তু বলে দেবো লেখা পড়ি না, বেশি জ্ঞানী, ওই বুঝি না ওর লেখা আমি। আপনি যেটা চাইছেন ওটা কিন্তু হয়েছে, মানুষ আপনাকে জ্ঞানী মনে করতেছে, কিন্তু এমন জ্ঞানী মনে করছে মানুষ আপনার লেখা পড়ে না। ভাই আপনাকে একটা স্টোরি শোনাই। আপনি তো জানেন আমি একটা বই লিখছি, সেল মি দিস পেন। সো আমি আমার এই বইটা ফয়সাল ভাইকে দিয়েছিলাম। ফয়সাল ভাই ওই যে আপনার পডকাস্টে আসছেন ভাইয়া। সো ফয়সাল ভাইকে আমি আমার এই বইটা দিয়েছিলাম। একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে আমার সাথে, সেটা হচ্ছে আমি ফয়সাল ভাইকে ধরেন বিকাল 4:30টায় আমার বইটা দিয়ে আসছি ওনার বাসায়। তো উনি আমাকে 8:30টার দিকে একটা ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলে কি, এই ভাই তুমি কোথায়? আমি বললাম যে ভাই আমি আছি আপনার এলাকায় বা আপনার আশেপাশে আছি। বলে একটু আসো তো আমার সাথে দেখা করো। সো আমি গেলাম ফয়সাল ভাইয়ের বাসায়। তো ফয়সাল ভাইয়ের বাসায় যাওয়ার পর ফয়সাল ভাই বলে কি, ভাই তুমি আমাকে 4:30টায় বইটা দিয়ে গেছো আর আমি তোমার বইটা খুলে পড়া শুরু করছি, অ্যান্ড বিশ্বাস করবা না 8:30টার মধ্যে আমার এই বই পড়া শেষ। সো আমি রিয়েলাইজ করছি যে আমি এরকম অনেক বই কিনছি বা আমাকে অনেকে দিছে, কিন্তু কোনোটাই না আমার আসলে প্রপারলি পড়া হয় নাই। বাট তোমার বইটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে খারাপ রিডার না। মানে আমি আগে ভাবতাম আমি খারাপ রিডার, আমি পড়তে পারি না। বাট আমার কাছে মনে হয়েছে আমি আসলে খারাপ রিডার না। আমি এর আগে যে বইগুলো কিনছিলাম সামহাও ওই বইয়ের লেখকগুলো অনেক ভালো লেখক না। সো দেখেন ভাই, এটা আসলে আমার কথা না, এটা ফয়সাল ভাই বলছিল, আমি জাস্ট কোট হিসেবে ইউজ করলাম। সো এর মানে আমি এটা মিন করতেছি না আমি ভালো লেখক, বাট এটা কোট। সো ভাই পয়েন্ট আমি যেটা মিন করতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন আমরা সহজ ভাষায় লিখি, সাবলীল ভাষায় লিখি, যদিও আমার সেল মি দিস পেন নামটা শুনলে একটু কঠিন কঠিন মনে হয়, বাট আমার ওই বইটা একদম সাবলীল ভাষায় লেখা। আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে লিখি ঠিক সেভাবেই লেখা, আমরা প্রতিদিন যেভাবে কথা বলি সেই ল্যাঙ্গুয়েজেই লেখা,
এই কারণেই ফয়সাল ভাইয়ের সাথে আমার হার্ট টু হার্ট বা আমার বইয়ের সাথে যেই হার্ট টু হার্ট সেই কানেকশনটা হয়েছে, কমিউনিকেশনটা বিল্ড হয়েছে এবং ওনার কাছে বইটা অনেক ইজি লাগছে। উনি খুব ইজিলি এই বইটা পড়ে শেষ করে ফেলতে পারছে। সো ফ্যাক্ট হইলো ভাই, কন্টেন্টের আরেকটা মেইন কোর কনসেপ্ট হইলো হার্ট টু হার্ট কানেক্ট করা অডিয়েন্সকে। ভাই এখন আরেকটা জিনিসে চলে যাই আমরা, সেটা হচ্ছে কি ব্র্যান্ডিং। দেখেন কন্টেন্টের সাথে ব্র্যান্ডিং ওতপ্রোতভাবে জড়িত। অ্যান্ড আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখবো যে রাইট নাও ফাউন্ডার ড্রিভেন ব্র্যান্ডিংয়ের যুগ চলতেছে, যে ফাউন্ডাররা নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতেছে অ্যান্ড সেই ব্র্যান্ডিংয়ের থ্রুতে তার যে বিজনেস বা তার যে ব্র্যান্ড সেগুলোকে কানেক্ট করতেছে বা সেগুলা অডিয়েন্সের সামনে তুলে ধরতেছে। এখন ভাই আমি যে আপনার কথা বলি, আপনিও কিন্তু সেম, আপনিও কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং করেন অ্যান্ড আপনার বিজনেসগুলোকে আপনি প্রমোট করেন। আপনি আমার কথা বলেন, আমিও কিন্তু সেম, আমি পার্সোনাল ব্র্যান্ডিং করি অ্যান্ড আমার বিজনেসগুলোকে আমি প্রমোট করি। সো ভাই, কেউ যদি তার কন্টেন্টের থ্রুতে ফাউন্ডার ড্রিভেন ব্র্যান্ডিং করতে চায় অথবা তার কন্টেন্টের থ্রুতে পার্সোনাল ব্র্যান্ডিং করতে চায়, তাহলে তার কি করা উচিত? দেখেন, আমরা যখন কোনো কিছু মানুষের কাছে সেল করি, তখন একটা বড় ব্যাপার হচ্ছে ট্রাস্ট। তো এই ট্রাস্ট যদি আপনি গেইন করতে পারেন খুব সহজে, আপনার কিন্তু সেলিং এর প্রসেসটাও খুব সহজতর হয়ে যায়। এবং এই ট্রাস্টটা আপনি তখনই গেইন করতে পারবেন যখন আপনার একটা স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড থাকে, যখন আপনার একটা নির্দিষ্ট অডিয়েন্স থাকবে, একটা ফ্যান বেস থাকবে এবং তারা আপনাকে ট্রাস্ট করা শুরু করবে, তখন চাইলে আপনি কিন্তু যে কোনো প্রোডাক্ট আপনি সেল করতে পারেন। এবং এই বিষয়ে অনেক রিসার্চ পেপার আছে, গবেষণা একাধিকবার প্রমাণ হয়েছে যে মানুষ যখন ট্রাস্ট করে, সেটা সেলসম্যান হোক বা কোনো প্রোডাক্ট বা সার্ভিস হোক বা কোনো ব্র্যান্ড হোক, তখন মানুষ ওইটার ব্যাপারে খুব দ্রুত বাইং ডিসিশন নিতে পারে। তো অনেকগুলো রিসার্চ পেপারে এটা দেখা গেছে যে মানুষ খুব দ্রুত পারচেস ডিসিশন বা বাইং ডিসিশন তখনই নেয় যখন ওই নির্দিষ্ট পণ্য বা সার্ভিস বা ব্র্যান্ড বা সেলসম্যানকে সে ট্রাস্ট করে। আমাদের সেলস পডকাস্ট নামে ইউসুফ ইফতি ভাইয়ের একটা পডকাস্ট রয়েছে, সেখানে সেদিন বলতেছিল যে সেলসম্যানশিপের একটা বড় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হচ্ছে ট্রাস্ট বিল করা, বায়ারের কাছ থেকে ট্রাস্ট বিল করা, যাতে আমি যা বলছি সেটা সে ট্রাস্ট করে। আপনি যখন একটা কিছু বলছেন বা একটা কিছু অফার দিচ্ছেন বা কিছু কিনতে যাচ্ছেন, সেইটা যদি আপনার কাস্টমার আপনাকে ট্রাস্টই না করে সেই ব্যাপারে, আপনি কিন্তু কখনোই প্রোডাক্ট সেল করতে পারবেন না, বা যেটা ফোর্স সেলিং হবে, ফোর্স সেলিং করেও খুব বেশি দূর আগাতে পারবেন না। তো দেখেন, এই পার্সোনাল ব্র্যান্ডিংটা হচ্ছে ওই ট্রাস্ট বিল করার খুব মোক্ষম এবং শক্তিশালী একটা হাতিয়ার। এবং আপনি যেরকম বললেন যে এখন অনলাইনের যুগে এই ব্যাপারটা খুব ইজি, আগে টেলিভিশনের যুগে ব্যাপারটা খুব এতটা ইজি ছিল না, খুব অনেক সময় সাপেক্ষ ছিল, অনেক এক্সপেন্সিভ ছিল, সবাই এটা করতেও পারতো না। কিন্তু এখন অনলাইনের দুনিয়ায়, সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ব্যাপারটা অনেক বেশি ফ্রি হয়ে গেছে, চিপ হয়ে গেছে এবং অনেক সহজতর হয়ে গেছে, যার ফলে এখনকার দুনিয়ায় পার্সোনাল ব্র্যান্ড করাটা অনেক বেশি সহজ আজকে থেকে 10-15 বছর আগে। তো অনেক বেশি সহজ আজকে থেকে 10-15 বছর আগের তুলনায়। তো এই সময়টাতে পার্সোনাল ব্র্যান্ডিং করে ইউজারদের বা টার্গেট অডিয়েন্সের আস্থা নিয়ে খুব সহজেই কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করা যায়, যেটা আপনিও অনেকবার দেখেছেন, আমিও অনেকবার দেখেছি। এটা যদি আমরা পেইড মিডিয়ায় করতে যাইতাম, অনেক টাকা পয়সা লাগতো, সময় লাগতো আমাদের, যেটা আমি ফ্রিতে পেয়ে যাচ্ছি। ফর এক্সাম্পল, আমি এমনও হয়েছে যে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি যে আমি প্রোডাক্টটা কিনতেছি, উইথিন 1-2 ঘন্টার মধ্যে বেশ ভালো অ্যামাউন্ট আমি সেল করে ফেলছি উইদাউট মিডিয়া বাইং। আমি জানি এই ব্যাপারটা আপনার ক্ষেত্রেও হয়েছে অনেকবার। তো এটা যদি আমাদের না থাকতো, দিস ইজ দ্য বিউটি অফ পার্সোনাল ব্র্যান্ডিং, এটা যদি আমাদের না থাকতো, আলাদা মিডিয়া বাইং করতে হইতো, আলাদা ক্যাম্পেইন সাজাইতে হইতো, মানে সময়ও লাগতো, টাকাও খরচ করতে হইতো। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মানে বিউটিটাই এইটা, মাধুর্যই এইটা, শক্তিটাই এইটা, যেখানে টাকাও লাগছে না, সময়ও লাগছে না, মানুষজন আপনাকে বিশ্বাস করে আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস কিনছে। তো এই যত দিন যাচ্ছে, আমি ডিনারে করার আগেও আপনাকে বলতেছিলাম ডিনারের সময়, যে যত দিন যাচ্ছে তখন ততদিন মানে ওই সময়টা তত আমাদের কাছে ঘনিয়ে আসছে যে মানুষ একটা সময় হয়তো পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ভাই এই যে আমরা এখন একটা স্টুডিওতে শ্যুট করতেছি, এই স্টুডিওটার নাম হচ্ছে বেসিক্যালি কন্টেন্ট ফ্যাক্টরি। সো এটা আমার নিজেরই একটা ভেঞ্চার। সো আমাদের এই কন্টেন্ট ফ্যাক্টরি থেকে আমরা বেসিক্যালি যেটা করি, আমরা আমাদের এই ফ্যাক্টরিটা বা আমাদের এই টোটাল প্রোডাকশন হাউসটা আমরা রেন্টে দিই। মানে যে কেউ আমাদের স্টুডিও রেন্টে নিয়ে কাজ করতে পারে, যে কেউ এসে আমাদের এখানে পডকাস্ট শ্যুট করতে পারে, এই যেমন আমি আপনি করতেছি, এইভাবে যে কেউ এসে শ্যুট করতে পারে। সো এই যে দেখেন, আমি আমাদের একটা পডকাস্টের ভেতরে আমি আমার একটা ভেঞ্চারকে প্রমোট করলাম। সো আমার কাছে মনে হয় দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট মার্কেটিং। আপনার অডিয়েন্স, আমার অডিয়েন্স, দুইজনের অডিয়েন্সে আমাদের অলমোস্ট সিমিলার অডিয়েন্স,
আই গেস আপনার যে অডিয়েন্স তারা ব্যবসাপাতি, মার্কেটিং, ব্র্যান্ডিং এই টাইপের কন্টেন্ট শুনতে পছন্দ করে, আমার অডিয়েন্স কিন্তু সেম। সো আপনার থ্রুতে আমি আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারলাম, আবার আমি ডেফিনেটলি আমার অডিয়েন্সের কাছে ইনফরমেশনটা পৌঁছে দিলাম, অ্যান্ড অ্যাবসলিউটলি বিনা পয়সায়। সো দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট মার্কেটিং আর কি। ভাই, যেহেতু আমরা কন্টেন্ট প্রোডাকশন নিয়ে কথাবার্তা বলতেছি, এখন আপনার কাছে আমার প্রশ্ন, কন্টেন্ট আসলে আমাদের কেন প্রোডাকশন করা উচিত? আমরা কি কন্টেন্ট প্রোডাকশন করব ভাইরাল হওয়ার জন্য, নাকি আমাদের কন্টেন্ট প্রোডাকশন করা উচিত ইমোশনালি অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়ার জন্য? আমি ব্যক্তিগতভাবে মনে করি ভাইয়া, ভাইরাল হওয়াটা আসলে এটা একটা বাই প্রোডাক্ট। কন্টেন্টের হওয়া উচিত মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য, মানুষকে ভ্যালু দেওয়ার জন্য। ওই তো মানে মানুষ যখন, আপনি যখন ভ্যালু দিবেন তখন তো সে আপনি তার মনে বা মগজে জায়গা করে নেবেন। আপনি যদি সত্যিকার অর্থেই মানুষকে তার ইমোশনাল জায়গা থেকে নাড়া দিতে পারেন, মনে এবং মস্তিষ্কে জায়গা করে দিতে পারেন, ভাইরালটা এমনিই আসবে, ভাইরালিটিটা এমনিই হবে, ওইটা আপনার আলাদা করে হওয়া লাগবে না। কিন্তু আমি অনেককে দেখেছি শুরুতেই মানে ভাইরাল হওয়ার একটা প্রবণতা থাকে, যার ফলে ওই কন্টেন্টের মধ্যে হিউম্যান ব্যাপারটা, ইমোশন ব্যাপারটা আর তারা রাখতে পারে না, বা রাখলেও সেটাকে অনেক বেশি আরোপিত মনে হয়, কৃত্রিম মনে হয়, তখন ব্যাপারটা আধা খেচড়া হয়ে যায়। তো এই কারণে যখন হিউম্যান ব্যাপারটা থাকে, ইমোশন ব্যাপারটা থাকে, ভ্যালু থাকে, ভ্যালু ড্রিভেন কন্টেন্ট সাধারণত দেখবেন খুব দ্রুত ভাইরাল হয়। কিন্তু সব ভাইরাল হওয়া কন্টেন্ট কিন্তু ভ্যালু ড্রিভেন না। তো আমি মনে করি এটা একটা অসুস্থ চর্চা বা অসুস্থ কেপিআই যে ভাইরাল হইতে হবে। আমি জানি বাংলাদেশের অনেক ক্লায়েন্ট রয়েছে, বাংলাদেশের অনেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে যারা হয়তো আমার সাথে একমত হবেন। তাদের ক্লায়েন্টরা বলে, ভাইয়া কী ধরনের কন্টেন্ট চান? ভাই কন্টেন্ট যা খুশি একটা বানান, কিন্তু এটা ভাইরাল হইতে হবে। তো এটা খুবই অসুস্থ একটা কেপিআই, খুবই অসুস্থ চর্চা। ভাইরাল হওয়া কোনো কেপিআই হইতে পারে না। আপনার কেপিআই হবে যে হ্যাঁ ভাইয়া আমি এত% সেল জেনারেট করতে চাই, আমি এতগুলা মানুষের কাছে রিচ করতে চাই, এতগুলা পেজ ভিজিট করতে চাই, বা এতগুলা লিড আমি কালেকশন করতে চাই। এগুলো আপনার কেপিআই হতে পারে, কোনো নাম্বার বেস। কিন্তু আমার কন্টেন্ট ভাইরাল হবে, এটা আসলে কোনো কেপিআই হতে পারে না। এটা খুবই অসুস্থ কেপিআই, খুবই ইম্যাচিওর, আনপ্রফেশনাল কেপিআই। তো ঘটনা হয়েছে, ভাইরাল সে হয়তো তখনই হবে, কিন্তু সে তার অডিয়েন্স পাবে না, তার লিড পাবে না। সে ওই র্যান্ডম কিছু পাবলিক, প্রচুর ভিউ পাবে, সে প্রচুর লাইক কমেন্ট দেবেন। যারা অডেল কন্টেন্ট দেখে তারা খুব লাইক ফুটপ্রিন্ট রাখতেও চায় না, খুব ভিউ হয় ঠিকই, কিন্তু ওটাতে কোনো কাজে আসে না। তো এই কারণে এটা একটা খুব অসুস্থ একটা প্র্যাকটিস। ভাইরাল হওয়াটা কখনোই উদ্দেশ্য হওয়া উচিত না, হতে পারে না। হওয়া উচিত কতটুকু ভ্যালু দিচ্ছি, কতটুকু উপকৃত হচ্ছে মানুষ আমার কন্টেন্ট দিয়ে, মানুষের ওই যে যেটা বললেন, আপনার হৃদয়ে কতটা স্থান করে নিচ্ছি, আপনার মস্তিষ্কে কতটা জায়গা করে নিচ্ছি। ভাই, আমরা যেহেতু ওভারঅল কন্টেন্ট প্রোডাকশন, কন্টেন্ট তৈরি করা, কন্টেন্ট লেখালেখি নিয়ে কথাবার্তা বলতেছি, এবং আমরা কন্টেন্ট মার্কেটিং করার জন্য অনেকগুলো এলিমেন্ট নিয়ে কথা বলে ফেলছি। সো আমার মনে হয় অনেকেই হয়তো আগামীকাল থেকে কন্টেন্ট চর্চা শুরু করতে পারে। সো কেউ যদি আসলেই কন্টেন্ট মার্কেটিং শুরু করতে চায় বা কন্টেন্ট প্রোডাকশন শুরু করতে চায়, এবং সে যদি আজকে ফিল করে বা আজকে চিন্তা করে যে আমি আগামী 3 মাসের মধ্যে আমার কন্টেন্টের জার্নিকে এইখান থেকে এইখানে নিয়ে যাব, সো তার আসলে কি করা উচিত বা তার রোড ম্যাপটা কি হইতে পারে? সেক্ষেত্রে সে 3 মাসের একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানাবে, এবং সে টার্গেট করবে তার টার্গেট অডিয়েন্স। তার ব্যবসা কি বললেন? ভাই ধরেন ফার্নিচার বিজনেস। ফার্নিচার বিক্রি করে, ওকে। তার মানে এটা হচ্ছে বেসিক্যালি একটা বিটুসি বিজনেস, রাইট? সাধারণত বিটিসি বিজনেস, হ্যাঁ। তো তার মানে হচ্ছে বিটিসি মানে হচ্ছে বিজনেস টু কাস্টমার, মানে যারা জানেন না তার জন্য বলছি আর কি। তো তো বেসিক্যালি সে হচ্ছে কাস্টমারের কাছে বিক্রি করছে। তো এখন আমি তার জায়গায় থাকলে, বা তার জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে আগামী 3 মাস মানুষজনকে নলেজ গ্যাদার করা এবং একটা ফানেল ক্রিয়েট করা। ফানেলিং করে মানুষজনকে ফানেলের সবার উপরে ধাপে রাখবে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস বিল হচ্ছে মানে ফার্নিচারের ব্যাপারে মানুষজনকে সে জ্ঞান বিলাবে, জ্ঞান বিতরণ করবে। এই ফার্নিচারটা কিনেন না, এই কাঠটা ভালো, এই কাঠটা ভালো না। আপনি যখন কোনো একটা ফার্নিচারের দোকানে যাবেন, এইভাবে প্রাইসিং এই জিজ্ঞেস করবেন, এই প্রোডাক্টগুলো দেখবেন, এইভাবে আপনি কোয়ালিটি জাজ করবেন, এইভাবে মূলামূলি করবেন, এইভাবে আপনি এটা নিতে পারেন। ডুজ অ্যান্ড ডোন্টস, টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলা। এটা হচ্ছে ফানেলের একদম সবার প্রথম অংশ, প্রথম স্টেপ। ফানেলের স্টেপগুলো সাধারণত ম্যাস পিপলের জন্য করা হয় বা ওয়াইডার অডিয়েন্সের জন্য করা হয়। তার কারণ হচ্ছে এই ধরনের ইনফরমেশনগুলো সবারই লাগে। তো এই ধরনের 3 মাসের মধ্যে ধরেন প্রথম 1 মাসে এই ধরনের কন্টেন্ট দিল ফর এক্সাম্পল, দ্বিতীয় মাসে গিয়ে সে সাজাবে ফানেলের নিচের স্টেজ, সেকেন্ড স্টেজ, যেখানে ডিজায়ার ক্রিয়েট হবে পাবলিকের, যে ঠিক আছে আমি এখন অ্যাওয়ার্ড হয়ে গেছি, আমার এখন অনেক নলেজ আছে, কোনটা ওক কাঠ, কোনটা সেগুন কাঠের ফার্নিচার, কোনটা এই মালয়েশিয়ান কাঠ, কোনটা সিঙ্গাপুরি কাঠ, এগুলো এখন বুঝি, এগুলা প্রাইসিং জানি, এবং কোনটা টেকসই নাকসই সবগুলো আমি ডিটেলস জানছি। এইবার
আমাকে এই ধরনের প্রোডাক্টগুলো আপনি ডিজায়ার ক্রিয়েট করবেন, যে ফর এক্সাম্পল আমার স্টোরে বা আমার দোকানে এই ধরনের ফার্নিচারগুলো রয়েছে, আপনারা এইগুলো নিলে এই বেনিফিটগুলো হইতে পারে। হ্যাঁ, এবং কেন আপনি স্ট্যান্ড আউট করতেছেন বাকিদের চাইতে, আপনার ইউএসপি কি, আপনার প্রোডাক্ট কোয়ালিটি, না আফটার সেল সার্ভিস, নাকি প্রাইজিং, নাকি কোন জিনিসটা, আপনাকে এটা ভাবতে হবে। ভেবে একটা বের করবেন, বের করে তখন আপনি বলবেন যে এরকম হইতে পারে ব্যাপারটা, যে ভাইয়া আমার প্রোডাক্টও এইটা, বাইরের ওই পাশের যে ফার্নিচারের দোকান সেখানেও একই প্রোডাক্ট সেল করে, কিন্তু আমার কাস্টমার, আমার আফটার সেল সার্ভিস ভালো, আমি ধরেন আপনাকে গ্যারান্টি দিচ্ছি 5 বছরের, বা ধরেন আপনি এই প্রোডাক্টটা এমন, আমি আপনাকে ফ্রিতে ডেলিভারি দিয়ে দিচ্ছি, এবং আপনার যদি কোনো 1 বছর বা 5 বছরের মধ্যে কোনো প্রবলেম হয়, আমি আমার নিজের খরচে ভ্যান পাঠায়ে আমি এটা নিয়ে এসে রিপেয়ার করে দিয়ে যাব। এই যে একটা প্রমিস করছেন, আপনি একটা এক্সট্রা ভ্যালু দিচ্ছেন, এক্সট্রা আফটার সেল সার্ভিস দিচ্ছেন, যেটা তো অন্য দোকান দিচ্ছে না, ওইটা তখন আপনাকে বাকিদের চাইতে স্ট্যান্ড আউট করবে, যেটাকে আমার মার্কেটিংয়ের ভাষায় বলে ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন। আর যদি আপনার এমন কোনো প্রোডাক্ট বা ডিজাইন থাকে যেটা আর কারো নাই, তাহলে তো কথাই নাই। ঠিক আছে, যে আপনার ওই সময়ে এইটাই আপনার ইউএসপি, যে ভাই আপনি আমার এই প্রোডাক্টটা শুধু আমার দোকানেই পাবেন, আপনি আর কোনো দোকানে পাবেন না। যদি এটা করতে চান তাহলে ভেরি ইউনিক ডিজাইনে কোনো ফার্নিচার বানান। যেমন এখন বাংলাদেশে দেখবেন অনেক ফার্নিচার আসতেছে যেগুলো ভেরি ইউনিক ডিজাইন, বিদেশ থেকে তারা করে ওই পিন্টারেস্ট থেকে বা অনলাইন থেকে ক্যাটালগ নিয়ে তারা লোকালি মেড করে ভেরি ইউনিক ডিজাইনের সব ফার্নিচার। সো আপনার ডিজাইন কি ইউনিক, বা আপনার প্রাইসিং কি ইউনিক, নাকি আপনার প্রোডাক্ট কোয়ালিটি ইউনিক, নাকি আপনার আফটার সেলফ সার্ভিস ইউনিক? সো এইটা থেকে বের করে আপনি তখন কমিউনিকেশন রেডি করবেন দ্বিতীয় মাসে। এখন পাবলিক অ্যাওয়ার্ড হয়ে গেছে, তারপরে আমি এখন দ্বিতীয় মাসে গিয়ে আমি তখন ডিজায়ার ক্রিয়েট করব। দ্বিতীয় মাসে যখন ডিজায়ার ক্রিয়েট হবে, তৃতীয় মাসে গিয়ে আপনি তখন কনভার্সনে ফোকাস করবেন, যে এইবার আমি মানুষজনকে কনভার্ট করার চেষ্টা করব, মানে মানুষজন আমার কাছ থেকে ফার্নিচার কিনবে। তখন আপনি টেস্টিমোনিয়ালস, ক্যাম্পেইনস, ডিসকাউন্ট এগুলো অফার করতে পারেন, যে ভাইয়া দেখেন অলরেডি আমার কাছ থেকে গত মাসে এই আপুটা ভেরি এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট নিয়ে গেছে, এবং তার নিজের মুখ থেকে শুনে একটা টেস্টিমোনিয়াল দিতে পারবে। দেখেন আপনি নিজেই দেখেন একটা সুন্দর একটা জার্নির একটা ডিজাইন করতে পারেন, যে সে কীভাবে তার প্রোডাক্টটা নিয়ে গেল, হাউ স্যাটিসফাইড শি ইজ। তার বাসায় গিয়ে তার ফার্নিচারের সামনে গিয়ে তার ভিডিও একটা কন্টেন্ট নিতে পারেন, হ্যাঁ, ফর এক্সাম্পল, বা অন্য কোনোভাবে নিতে পারেন। মানে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি আর কি। ভাই আপনি কি সামহাউ ইউজিসি কন্টেন্টের কথা না, বলতেছেন? ইউজিসি কন্টেন্টের কথা বলতেছি না, বাট ইউজিসি কন্টেন্ট একটা ভালো একটা ওয়ে হইতে পারে, কিন্তু বাংলাদেশে আসলে ইউজিসি কন্টেন্ট করাটা একটু টাফ আমি যতটুকু দেখছি। কারণ হচ্ছে ওই যে গ্রুপগুলো ক্রিয়েট করা হয় ফেসবুকে, ওগুলো তো ইউজিসি কন্টেন্টের জন্যই। সাধারণত পাবলিক আইসা মানে পজিটিভ রিভিউ খুব রেয়ার, আনলেস যদি তাকে কোনো কিছু মানে পুশ না করে বা কোনো মোটিভেশন তার যদি না থাকে, যে ভাই আপু আপনি আমার একটা পজিটিভ রিভিউ দিয়ে দেন, তাহলে পরের অর্ডার 10% ডিসকাউন্ট, এই ধরনের কোনো অফার না থাকলে সাধারণত মানুষজন আইসা মানে নিজ দায়িত্বে নিজের খেয়ে মনে সে পজিটিভ রিভিউ দেয় না। কিন্তু যদি সে নেগেটিভ কিছু এক্সপিরিয়েন্স করে, ওটা সে নিজ দায়িত্বে এসে করে সবার আগে দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু পজিটিভ কিছু বলার ব্যাপারে আমরা অতটা আগ্রহ পাই না, মেনে নেগেটিভলি যতটা বই। যদি আমরা কোনো রিভিউ না দিই, তাইলে বুঝতে হবে যে আইদার শি ইজ স্যাটিসফাইড, অথবা ডোন্ট বদার টু রাইট হিজ অর হার এক্সপ্রেশনস অন সোশ্যাল মিডিয়া, দুইটার একটা। তো এই কারণে ইউজিসি কন্টেন্টগুলো সাধারণত খুব বেশি বুম করে না, আনলেস আপনার যদি কোনো ক্যাম্পেইন না থাকে বা মোটিভেশন না থাকে। তো না, আমি বলতেছি এটা টেস্টিমোনিয়াল ব্র্যান্ড, এই টেস্টিমোনিয়ালটা করতে পারে তার কোনো একটা হ্যাপি কাস্টমারের কাছে গিয়ে বা স্যাটিসফাইড কাস্টমারের কাছে গিয়ে বলো যে আপু বা ভাইয়া আমাকে একটা ভিডিও দেন, আপনার বাসায় যে ফার্নিচারটা আছে আপনি আমার দোকান থেকে যেটা কিনছিলেন গত মাসে, ওইটার সামনে আমি একটা ভিডিও চাচ্ছি। এটা আপনি দিতে পারেন, বা আমার টিম গিয়ে ভিডিও করে নিয়ে আসতে পারলো। সে যদি এটাতে কমফোর্টেবল ফিল করে তো করলেন, দিস ইজ এ ভেরি ব্লেসিংস ফর ইউ। আর যদি সে কমফোর্টেবল ফিল না করে, না ভাই আমি তো আপনাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি না আমার বেডরুমে বা আমার ড্রয়িং রুমে, ওকে ফাইন, তাহলে ভাইয়া বা আপু আপনি আগামী সপ্তাহে বা কালকে একটু আসেন আমার অফিসে বা আমার দোকানে, একটু ভিডিও করে নেই, এটার বিনিময়ে আপনাকে আমি একটা ডিসকাউন্ট দিব বড়, বা আপনি আমার সাথে একটু লাঞ্চ করলেন, ঠিক আছে, ফর এক্সাম্পল। তো মানে মূল উদ্দেশ্য হচ্ছে তার কাছ থেকে একটা ভিডিও টেস্টিমোনিয়াল নেওয়া। ভিডিওতে সে যদি আসতে শাই ফিল করে বা আনকমফোর্টেবল ফিল করে, তার কাছ থেকে রিটার্ন নেন, যে অমুক আপু গৃহিণী বা অমুক এক্সিকিউটিভ সে আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে এটা বলছে। তো মানে আমি থার্ড স্টেজে গিয়ে মানে গবেষকরা দেখেছে বা এক্সপার্টরা দেখেছে যে এই ধরনের জিনিসগুলো খুব ভালো ওয়ার্কআউট করে, কারণ ফানেলের প্রথম 2টা স্টেজে গিয়ে আপনি তাকে মোটামুটি ব্রেন ওয়াশ করে ফেলছেন আপনার প্রোডাক্টের ব্যাপারে, সে এখন রেডি, এখন একটু ধাক্কা দিলে সে কিনে ফেললো। ওই একটু ধাক্কাটা হচ্ছে একটা ক্যাম্পেইন, ওই একটু ধাক্কা হচ্ছে কেস স্টাডি, ওই একটু ধাক্কাটা হচ্ছে টেস্টিমোনিয়াল, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, ঠিক আছে, তখন কনভার্ট হয়ে যাবে সে।
প্রণয় ভাই, বেসিক্যালি আমরা তো এতক্ষণ কন্টেন্ট মার্কেটিং নিয়ে কথাবার্তা বলতেছিলাম, আমরা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথাবার্তা বলতেছিলাম, পার্সোনাল ব্র্যান্ডিং ড্রিভেন অন্টারপ্রেনারশিপ নিয়ে কথাবার্তা বলতেছিলাম। সো বেসিক্যালি আপনি যদি খেয়াল করেন আমাদের দেশে যে অন্টারপ্রেনারশিপ বা অন্টারপ্রেনারশিপের যে জার্নি, এখানে আমাদের যে ইকোসিস্টেমটা কিন্তু অতটা বেশি স্মুথ না। আপনি গভর্নমেন্ট লেভেল থেকে অনেক সাপোর্ট পাবেন না, ইভেন আপনার ফ্যামিলি আপনাকে অনেক সময় এনকারেজ করে না। সো বেসিক্যালি আপনি অন্টারপ্রেনারদের জন্য কি ভাবেন, বা যেহেতু আপনি নিজেও একজন অন্টারপ্রেনার, সো এই যে পার্সোনাল ব্র্যান্ডিং ড্রিভেন অন্টারপ্রেনার বা হোয়াট এভার যে কোনো অন্টারপ্রেনারদের কথা আমরা বলি, ছোট বড় মাঝারি, সো আপনি অন্টারপ্রেনারদেরকে নিয়ে আসলে কি ভাবেন, বা অন্টারপ্রেনারশিপ জার্নিটা শুরু করার জন্য কি সাজেশন দেন? ধরেন একজন অন্টারপ্রেনার যদি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চায়, সে তো ধরেন কন্টেন্ট ক্রিয়েশন করে বা পার্সোনাল ব্র্যান্ডিং করে সে তো নিজে মানে সে তো নিজের চেহারা এমনি এমনি বেচবে না। সে আসলে যেহেতু সে অন্টারপ্রেনর, হি অর শি ডেফিনেটলি হ্যাজ এ প্রোডাক্ট অর সার্ভিস টু সেল টু আদার্স, রাইট? তো এখন সে হচ্ছে ওই টপিকগুলো নিয়ে কন্টেন্ট বানাইতে পারে। সে রেগুলার হয়তো ক্যামেরার সামনে আসলো, বেটার ক্যামেরার সামনে আসাটা বেটার, যেহেতু ভিডিও প্রোডাকশনে ভিডিওতে খুব এখন প্রতিযোগিতা চলতেছে, ভিডিওটা খুব বেশি করা যায়, মানুষজন পছন্দ করছে। যদি সে ভিডিওতে না আসতে চায়, যে টেক্সট কন্টেন্টে করতে পারে, কিন্তু সে কন্টেন্ট ওই টপিকগুলো নিয়ে বানাইতে পারে। ধরেন সে যে পেইন পয়েন্টের ভিতর দিয়ে যাচ্ছে, এই পেইন পয়েন্টের সলিউশন কি হইতে পারে, এগুলো নিয়ে একটা হইতে পারে। তারপরে ধরেন এই ধরনের সলিউশনগুলো নিয়ে বা এগুলো নিয়ে কথা বলে বা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলো বা স্টোরি টেলিং করলো, এই জিনিসগুলো নিয়ে সে কন্টেন্ট বানাতে পারে তার সোশ্যাল মিডিয়ায় বা যেখানে, যেই প্ল্যাটফর্মে তার অডিয়েন্স বেশি থাকে। B2B বিজনেস হলে লিঙ্কডইন, আর B2C হলে ফেসবুক ফর এক্সাম্পল। এখন ধরেন কি ধরনের সে টপিকে বানাইতে পারে, ফর এক্সাম্পল ধরেন এখন অন্টারপ্রেনারদের ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে ফেক অর্ডার্স। প্রচুর ফেক অর্ডার প্রায় মানুষজন, হ্যাঁ, যেটা হয়তো আর 2-3 বছর আগে এত বেশি ছিল না। তারপরে অনেক অর্ডার ফেইল হয়, আনসাকসেসফুল হয়। ফেইল অর্ডার মানে হচ্ছে ধরেন আপনি কেউ কোনো একজন আপনার ই কমার্স ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে গিয়ে ল্যান্ড করলো, কিন্তু সে পারচেসটা না করে বের হয়ে চলে আসলো, তার প্রোডাক্ট কার্টে অ্যাড করেছে অথবা তার ইনফরমেশন দিয়েছে কিন্তু কার্টে প্রোডাক্ট অ্যাড করে নাই বা পেমেন্ট কমপ্লিট করে নাই, তার আগেই সে বাউন্স করে চলে আসছে সাইট থেকে বের হয়ে। এই যে আনসাকসেসফুল একটা অর্ডার বা আনকমপ্লিট অর্ডার, এটাকে আমরা বলছি ফেইল্ড অর্ডার। ভাই বিশ্বাস করেন, ফেইল্ড অর্ডারের প্রতি মাসে যে কি কত 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 হাজার হাজার লাখ লাখ টাকা অন্টারপ্রেনাররা মিস করছে জাস্ট বিকজ অফ ফেইল্ড অর্ডারস। মানে এই আমাদের তো স্ট্যাটিস্টিক্স নাই, বা এটা তো যারা নিয়ে ভিতরে কাজ করে তারা জানে, আপনি কাজ করেন, আমরা কাজ করি। সো আমাদের কাছে আমাদের এক্স্যাক্টলি অ্যাকুরেট ডেটা না থাকলেও আমরা গেস করতে পারি, বা অ্যাকুরেট ডেটা আছে যারা আমাদের মানে এটা নিছে, যারা যে প্রোডাক্ট বা সলিউশনটা নিছে তাদের কাছে আমরা অ্যাকুরেট ডেটাটা পাই। ফর এক্সাম্পল দেখেন এই ধরনের সলিউশনগুলা কিন্তু সফটওয়্যার দিয়ে কিন্তু ইজিলি করা যায়। যেমন ধরেন বিজমেশন। বিজমেশন মানে হচ্ছে বিজনেস অটোমেশন। তো বিজমেশন আমরা একটা সফটওয়্যার যেটা স্পেশালি ডিজাইনড ফর অনলাইন এন্টারপ্রেনার্স। আমি তাদের সাথে গত বছর থেকে মার্কেটিং কনসালটেন্ট হিসেবে কাজ করছি, এখনো কাজ করছি লম্বা সময় ধরে, এবং আপনিও জানেন, আপনি নিজেও হ্যাঁ, হ্যাঁ, রাইট, আমিও কিন্তু বিজনেসের সাথে আপনিও ইনভলভ। আপনি বেশ কয়েক মাস হলো, গত কয়েক মাস ধরে আমরা দুজনেই কাজ করতেছি একসাথে বিজমেশনের সাথে। ভাই, এই কন্টেন্ট মার্কেটিং করতে গিয়ে আপনি কি নেগেটিভ কমেন্ট পান? আমি আপনার কাছেই প্রথম শুনছি যে হোস্ট যদি কোনো পডকাস্টে বেশি কথা বলে তাহলে সে গালি খায়। অ্যান্ড আমি খুব চেষ্টা করতেছি কম কথাবার্তা বলার, অ্যান্ড আমি আমার প্রত্যেকটা এপিসোডে চেষ্টা করবো এই জিনিসটা মেনটেন করার। এটা করেন, বিশেষ করে আপনি যখন কথা আটকা দেন, এটাতে মানে অডিয়েন্সরা মারাত্মক বিরক্ত হয়। এই জিনিসটা প্রথমত আমি করতাম। ধরেন আমি একটা কথা বলা শুরু করছি, আপনি থামাই দিছেন, ইন্টেনশনালি থামান নাই, মানে আপনি আমি একই সময় কথা বলা শুরু করছি, তো আপনার কথা বলা শুনে আমি থামাই দিছি বদ্ধ করে, যে ঠিক আছে রাস্তাটা শুরু করুক, দুজন একসাথে কথা বলতে কেউ কে কারটা শুনবে, একজনই কথা বলুক, তো থামিয়ে দিছি। এটা কেন বললাম, অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে। এই রাসেল কাউসার ইন্টারাপশনের জন্য প্রলয় হাসান কথা বলতে পারতেছে না, এই লোক বেশি কথা বলে। সো এইটা ভুলেও করা যাবে না, মানে ইন্টারাপশন ভুলেও করা যাবে না, খুব বিরক্ত হয় অডিয়েন্সরা। এবং ভাই 50টা কমেন্টের মধ্যে 35টা কমেন্ট নেগেটিভ কমেন্ট। এটা সবচেয়ে বেশি হয়েছে কোথায় আমি আপনার বলি। এখন আমার ইউটিউব চ্যানেলে আছে, কেউ যদি বিশ্বাস না করেন বা আপনি নিজের চোখে গিয়ে দেখতে পারেন, খালিদ ফারহানের পডকাস্টে এপিসোডটা, আমার পডকাস্টের সেকেন্ড এপিসোড ছিল খালিদ ফারহানটা। খালিদ ফারহানের অডিয়েন্স সব গেছে, খালিদ ফারহান শেয়ার করে দিয়েছে চ্যানেল থেকে, সব খালিদ ফারহান অডিয়েন্স গেছে আমার এখানে, যাদের বেশিরভাগই আমাকে চিনে না। 50টা কমেন্টের মধ্যে 35টা কমেন্ট, এই লোক এত কথা কেন বলতেছে, খালিদ ভাই তো কথাই বলতে দিচ্ছেন, অথচ পুরার সময় কিন্তু খালিদ ফারহান কথা বলছে। আমি মনে হয় কত 5% টাইমে কথা বলছি বা 4% টাইমে, 95% টাইমে খালিদ ফারহান কথা বলছে, অথচ তাদের কমেন্ট দেখলে মনে করবে যে আমি পুরোটা সময় আমি কথা বলছি। ভাই, এখানে আমার মনে হয় কি অডিয়েন্সের সাইকোলজি হচ্ছে এমন যে লাইক ধরেন যিনি এখানে হোস্ট,
সো হোস্ট তো আসলে প্রত্যেকটা এপিসোডে থাকতেছে, বা আপনি যেহেতু আপনার অডিয়েন্সকে টেনে টুনে আনতেছেন আপনার পডকাস্টে, সো আপনার অডিয়েন্স অলরেডি আপনাকে চিনে, আপনাকে জানে, বা সে আপনাকে আপনাকে প্রতিদিন দেখে সামহাউ। বাট এখানে আমার কাছে মনে হয় কি, গেস্টরা মানে যারা আমাদের অডিয়েন্স, তারা বেসিক্যালি পডকাস্ট দেখতে আসে একজন গেস্টকে দেখার জন্য, গেস্টকে শোনার জন্য, বিকজ আমরা কিন্তু বসি প্রশ্ন করার জন্য, মানে হোস্টের কাজ কিন্তু প্রশ্ন করা। সো গেস্ট আনসার দেয়, গেস্ট নলেজ ট্রান্সফার করে। সো আমার মনে হয় কি, আমাদের অডিয়েন্সরা গেস্টের ওই নলেজ ট্রান্সফারিং ব্যাপারটার জন্যই আসে, অথবা গেস্টের কাছে এন্টারটেইন হওয়ার জন্য আসে। সো এখানে হোস্ট যদি আসলে গেস্টের থেকে বেশি কথাবার্তা বলে, আর গালি খাওয়াটা আমার মনে হয় ভাই স্বাভাবিক। ভাই আমি থামাই আপনাকে একটু। সো আপনি কিন্তু ভেরি রিসেন্টলি পডকাস্ট শুরু করছেন, অ্যান্ড পডকাস্ট ইন্ডাস্ট্রিতে আপনি আমার সিনিয়র, যেহেতু আপনি আমার আগে শুরু করছেন, and আপনি ভালো করতেছেন, কনগ্রেচুলেশনস ভাই। কংগ্রেচুলেশন টু ইউ অ্যাগেইন ভাই, বিশেষ করে আপনার সেটকে খুব জেলাস আমি। এটা কিন্তু ভাই কন্টেন্ট ফ্যাক্টরি। চল চল ভাই বেসিক্যালি এটা নিয়ে আসলে আমার কথা বলার ইন্টেনশন ছিল না, বাট আপনি যেহেতু নাফিস সেলিম ভাইয়ের সাথে একটা পডকাস্ট করছেন, অ্যান্ড ওই পডকাস্টে আপনারা ডিসকাশন করছেন যে আসলে একটা পডকাস্ট কীভাবে জমে, বা টুসেন পডকাস্ট কীভাবে এত বড় পডকাস্ট হয়েছে, এই এপিসোডগুলো আপনারা পাবলিশ করছেন অলরেডি। সো আপনি আপনার ওভারঅল পডকাস্টিং জার্নিতে গত 2-2.5 মাস ধরে যা কিছু শিখছেন, সো আমি চাই আপনি এই জিনিসগুলো আমার সাথে শেয়ার করেন, আমার অডিয়েন্সের সাথে শেয়ার করেন, বিকজ আমি নিজেও পডকাস্ট শুরু করছি, আমার অডিয়েন্সের মধ্যে অনেকেই থাকতে পারে যারা পডকাস্ট শুরু করতে চায়। সো আপনার লার্নিংগুলো বা আপনার লেসনগুলো যদি আমাদেরকে ট্রান্সফার করেন, আই হোপ আমাদের জন্য এটা হেল্পফুল হবে। আমি জানি না 5 মিনিটে পারবো কিনা, একটু বেশি বেশি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে নাফিস ভাই, যেটা বলতেছিলাম, নাফিস ভাই আমাকে খুব সুন্দর একটা লেসন দিয়েছে যে প্রলয় ভাই দেখেন, আপনি যদি বেছে বেছে সেলিব্রিটিদের নিয়ে আসেন পডকাস্টে, তাহলে আপনি ভিউ টিউ পাবেন ওই সেলিব্রিটির অডিয়েন্স থেকে, সাবস্ক্রাইবার পাবেন, কিন্তু এই সমস্যাটা হবে, আপনার পাবলিক গালি খাবেন, আপনার নিজ পডকাস্টের নিজস্ব অডিয়েন্স তৈরি হবে না, যেটা হওয়াটা ইম্পর্টেন্ট। আমরা প্রথমে এই ভুলগুলো করছি, আমরা সেলিব্রিটিদের ধরে নিয়ে আসতাম, পরে দেখি রে ভাই পাবলিক আমাদের গালি দেয়, পরে চিন্তা করে দেখলাম যে ওদের দোষ না, দোষ তো আমাদের, আমাদের নিজস্ব অডিয়েন্স আমরা বিল করতে পারি না টুলস অ্যান্ড পডকাস্টে। আমরা আজকে নাফিস সেলিমেনকে নিয়ে, আজকে খালিদ ফারহানকে নিয়ে আসতেছি, খালিদ ফারহানের অডিয়েন্স আসতেছে, গেলে আমাকে গালি দিচ্ছে। কালকে প্রলয় হাসানকে নিয়ে আসতেছি, প্রলয় হাসানের অডিয়েন্স দেখে আমাকে গালি দিচ্ছে। কালকে অমুক সেলিব্রিটি নিয়ে আসতেছি, তাহলে এরা তো নাফিস সেলিম, প্রলয় হাসান ও অমুক সেলিব্রিটির অডিয়েন্স, টুলস অ্যান্ড পডকাস্টের অডিয়েন্স কই তাইলে? তখন আমাদের মাথায় স্ট্রাইক করলো যে না, আমরা এমন লোকদের আনবো যারা টু সেন্স পডকাস্টের কথা শুনতে আসবে, নির্দিষ্ট কোনো সেলিব্রিটির কথা শুনতে আসবে না, নির্দিষ্ট প্রলয় হাসান বা খালিদ ফারহানের কথা শুনতে আসবে না। যখন আমরা এই স্ট্র্যাটেজি নিলাম প্রলয় ভাই, তখন দেখলাম টু সেন্স পডকাস্ট ফ্লাই করতেছে। এটার জন্য আপনি কি করবেন, আপনি দ্য গ্রোথ পডকাস্ট মানুষ শুনতে আসবে, প্রলয় হাসানকে শুনতে আসবে না। আজকে গ্রোথ পডকাস্টের নতুন এপিসোড, এই আজকে পডকাস্টের এই গ্রোথ পডকাস্টের নতুন এপিসোড আপলোড হবে চ্যানেলে, চল চল গিয়ে দেখি, দেখি কাকে আনছে, গিয়ে দেখবে আচ্ছা প্রলয় হাসান, ওকে ফাইন। গ্রোথ পডকাস্ট যেহেতু এন্ডোর্স করছে, প্রলয় হাসান বেস্ট সেলিং অর্থ, তার মানে লোকটা ভালো কিছু পারে, দেখি এবার তার কথা শুনি, ভালো কিছু জানে হয়তো লোকটা। এই খেয়াল করে দেখেন, সে শুনতে আসছে কি, কার কথা? গ্রোথ পডকাস্টের কথা, প্রলয় হাসান না। এখন আমি আপনি কি করতেছি, এই প্রলয় হাসান আসতেছে, বেস্ট সেলিং অথর, সেলিব্রিটি, আসো তার কথা শুনে যাও। গ্রোথ পডকাস্ট এখানে কোনো ম্যাটার না। প্রলয় হাসান আসতেছে, এটা গ্রোথ পডকাস্ট হইতে পারে, এ পডকাস্ট হইতে পারে, বি পডকাস্ট হইতে পারে, সি এবিসি, যে কোনো হইতে পারে। মানে এখানে প্রলয় হাসান হলো ব্র্যান্ড, গ্রোথ পডকাস্ট এখনো তার অনুসারী। রাইট, হবে উল্টাটা যখন হবে যে হ্যাঁ গ্রোথ পডকাস্টের একটা গেস্ট আসছে, গেস্টের নাম কি, ও আচ্ছা প্রলয় হাসান, ওকে কে জানি প্রলয় হাসান, ও আচ্ছা বেস্ট সেলিং অথর, আচ্ছা নিচে লেখা বেস্ট সেলিং অথর ট্রেনার, ও আচ্ছা ঠিক আছে, যেহেতু আনসার গ্রোথ পডকাস্ট যেহেতু আনসার, তার মানে বুঝছি ওই লোকটা কিছু একটা আছে, অ্যাডম আছে, ঠিক আছে, দেখি কি সে, দেখি সে কি বলে। সে গ্রোথ পডকাস্টের গেস্টের কথা শুনতে আসে, সে প্রলয় হাসানের কথা শুনতে আসে নাই। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন ভাই? আপনি যেটা মিন করতেছেন অ্যান্ড আমি যেটা বুঝছি, আমি একটু বুঝাই। সো বেসিক্যালি আমরা কখনো কখনো খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাই, এবং একটা ব্র্যান্ডেড রেস্টুরেন্টে যাই, যে এই রেস্টুরেন্ট হচ্ছে ব্র্যান্ড, এই রেস্টুরেন্টে গিয়ে আমি খাবো। আবার কখনো কখনো আমরা একটা ফুড কোর্টে যাই, যে ফুড কোর্টটা হচ্ছে বেসিক্যালি ব্র্যান্ড, আর ওই ফুড কোর্টের ভেতরে অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্ট থাকে। সো কনসেপ্ট দুইটা, এইদার আমি একটা রেস্টুরেন্ট মানে ব্র্যান্ডেড রেস্টুরেন্টের দিকে যাইতে পারি, অথবা আমি একটা ফুড কোর্টের ভেতরেও যাইতে পারি। এখন রেস্টুরেন্ট হচ্ছে বেসিক্যালি একটা পডকাস্ট, আর ফুড কোর্ট হইলো বেসিক্যালি একটা পডকাস্ট চ্যানেল। আপনি মিন করছেন এটা, যে যেহেতু আমার পডকাস্ট চ্যানেলটাকে ব্র্যান্ড বানানো উচিত, দ্যাট মিনস আমার ফুড কোর্টটাকে ব্র্যান্ড বানানো উচিত, আর ফুড কোর্টের ভেতরে রেস্টুরেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে একটা পডকাস্ট এপিসোড। মানুষ আসবে ফুড কোর্টের জন্য, মানে মানুষ আসবে পডকাস্ট চ্যানেলের জন্য, ওটার ভেতরে এসে অনেকগুলো রেস্টুরেন্ট পাবে, বা অনেকগুলো পডকাস্ট পাবে, বা অনেকগুলো গেস্টের কন্টেন্ট পাবে। এই তো ভাই, রাইট। দেখেন দেখেন এখন যখন আপনি আপনার নিজস্ব পডকাস্টের ব্র্যান্ড যখন এস্টাবলিশ করবেন, তখন দেখবেন যে আপনার পডকাস্ট ফ্লাই করতেছে, তখন গালি খাচ্ছেন না, তখন আপনাকে পাবলিক অ্যাপ্রিসিয়েট করবে না,
রাসেল ভাই আপনি দারুণ কাজ করতেছেন, আজকে এই গেস্ট থেকে ভালো ভ্যালু কিছু পাইছি। যখনই আপনি এই সেলিব্রিটি টার্গেট করে নিয়ে আসবেন যে ভাই এই লোকটা নিয়ে আসলে তো অনেক ফ্যান ফলোয়ার, নিয়ে আসি আমিও পাবো, ফ্যান ফলোয়ার পাবেন, সাথে গালিরাও পাবেন, ঠিক আছে? এবং দেখবেন আরো একটা প্রবলেম নাফিস ভাই বলছে, বলে ভাই দেখেন যখন আমি সেলিব্রিটি আনা বন্ধ করে দিলাম তখন আমার পডকাস্টের এই ডিক্লাইন করা শুরু করছে ভিউ এবং সাবস্ক্রাইবার, কারণ পাবলিক সেলিব্রিটি আইসা পাইতো না, চলে যাচ্ছে, অমুক সেলিব্রিটি আসে নাই তাহলে আমি চলে যাচ্ছি, কারণ ও তো সেলিব্রিটি দেখতে আসছে, ও তো পডকাস্ট শুনতে আসেন। এটা হচ্ছে তখন আপনি কোয়ালিটি কন্টেন্ট আনা শুরু করবেন, কনসিস্টেন্টলি কোয়ালিটি কন্টেন্ট দিতে থাকবেন, তখন হঠাৎ করে একটা ভাইরাল হয়ে যাবে। ভাই আমি একটা এক্সাম্পল দিই, আমি আপনার চ্যানেলে একটা পডকাস্ট দেখছি যে পডকাস্টটা অলমোস্ট লাখখানেক প্লাস ভিউ হয়ে গেছে এখন পর্যন্ত। সো ওই পডকাস্টে যিনি গেস্ট ছিলেন ওনাকে আমি পার্সোনালি চিনি না। সো এই পডকাস্টটা ছিল সম্ভবত চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করার একটা পডকাস্ট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা কি জানেন, আপনার চ্যানেলে খালিদ ফারহান ভাইয়ের একটা পডকাস্ট আছে। আপনার এই খালিদ ফারহানের পডকাস্টের থেকেও ওই পডকাস্টটা, চায়না থেকে প্রোডাক্ট আনার পডকাস্টটা কিন্তু বেশি ভাইরাল গেছে। সো এর মানে এখানে বেসিক্যালি আসলে কোয়ালিটি বলেন, টপিক বলেন, মানে এগুলো বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, ভেরি গুড পয়েন্ট ভাইয়া। এটা তো আমি নাফিস সালিম ভাই বললো যে আপনি কি ধরনের গেস্ট আনবেন বা আপনার ফিলোসফিটা কি হইতে পারে। এইবার টেকনিক্যাল ব্যাপার স্যাপার বলবো। আচ্ছা, কি হইতে পারে যেটা নাফিস সালিম ভাই বলছেন, মানে এটা তো আমি সংক্ষেপে বলতেছি, কেউ যদি ডিটেলস জানতে চান আপনি লিঙ্ক দিয়ে দিয়ে নাফিস ভাইয়ের এখান থেকে, কারণ ওইটার ওইটা মানে টাইটেলই ছিল যে 2 সেন্স পডকাস্ট কিভাবে দেশের নাম্বার 1 পডকাস্ট হলো, ডিটেইল লেখা ওইখানে। পডকাস্ট যারা করতে চায় তাদের জন্য পারফেক্ট একটা, এবং ওই পডকাস্টটা দেখে আপনারা পডকাস্ট শুরু করেন ভাই, আপনাদের মানে টোটালি প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। আমি টেলিং ইউ। নাফিস ভাইকে আমি জিজ্ঞেস করছি ভাই আপনারা গেস্ট কিভাবে সিলেক্ট করেন, সে কি অ্যান্সার দিয়েছে মাথা নষ্ট হয়ে গেছে আমার, মানে আপনি কল্পনা করতে পারবেন না যারা গেস্ট কিভাবে সিলেক্ট করে। আমার বলছে প্রলয় ভাই আমরা আগে করতাম কি, যে চিন্তা করতাম যে কার ফ্যান ফলোয়ার বেশি আছে, কে একজন মোটামুটি একজন মানে থট লিডার, মানে মোটামুটি যে কথা বলে মানুষজন শুনবে, তাকে নিয়ে এসে সিলেক্ট করতাম কি টপিকে তার সাথে আলাপ করব, তার যেটা রিলেভেন্ট তার সাথে। তারপর আমরা চিন্তা করতাম যে থাম্বনেইল কপিটা কি হবে, টাইটেল কি হবে, সবার শেষে টাইটেল দিয়ে আপলোড করতাম। আমি বললাম ভাই আমি তো তাই করছি, সবই তো তাই করে, আপনারা কি এখন করেন না? বলে না। আমি তার কি করেন, বলে আগে যেখান দিয়ে শেষ করতাম ওখান দিয়ে শুরু করি। কি বলে আগে টাইটেল সিলেক্ট করি। কি বলেন ভাই? বলে আগে ফেসবুকের যে টাইটেলে ইউটিউবে যে টাইটেলে ভিডিওটা যাবে, আমার পডকাস্ট যাবে, ওই টাইটেলটাকে সিলেক্ট করি। মানে আগে টাইটেল সিলেক্ট করে ওই যেটা আমরা শেষে করি, ওই টাইটেলের সাথে কে রিলেভেন্ট, মানে সোসাইটিতে কে এখন সবচেয়ে ভালো করতেছে ওই ইন্ডাস্ট্রিতে, কে থট লিডার এবং কে সবচেয়ে ওই ইয়েতে ভালো করতেছে, মানুষজন তাকে ট্রাস্ট করে এবং ওই লাইনে সে ভালো করতেছে, ওই লাইনের সে একজন এক্সপার্ট, সে একজন বোনাফাইড একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারে, সে একজন হইতে পারে, আমি ওয়ার্ডটা মাথায় আসতেছে না, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হইতে পারে, তখন তারা আমরা খুঁজে বের করি। আল্লাহ, এটা তো পুরাই একটা উল্টা স্ট্র্যাটেজি, পুরা উল্টা প্রসেস ফলো করে তারা। এই কারণে এত ক্লিক করে। বলে আপনারা তো ওইটা সবার শেষে করেন, আমরা সবার আগে ওইটা করি, কপিটাকে সিলেক্ট করি, আগে ওই টাইটেলটা সিলেক্ট করি, ওই টাইটেল সিলেক্ট করে ওই টাইটেলের সাথে রিলেভেন্ট কোন গেস্টকে আনা যায় তাকে খুঁজে বের করি, তাকে নিয়ে আসি, নিয়ে এসে তাকে, কারণ আগে থেকে তো প্ল্যান করে তাকে নিয়ে কি কথা বলবো, সো ওই লাইনে আমরা কথাটা বলি, এবং এই কারণে আমাদের পডকাস্টগুলো খুবই বস্তুনিষ্ঠ হয়, খুবই রিলেভেন্ট হয়। তাইলে তো ভাই আজকের পডকাস্টটা আমার জন্য পুরাই আসলে ব্লেসিংস। ধরেন এটা হচ্ছে আমার মাত্র 2 নম্বর পডকাস্ট, একদম সেকেন্ড পডকাস্ট। আমি সেকেন্ড পডকাস্টেই অলমোস্ট 2 সেন্ট পডকাস্ট 2-2.5-3 বছরে যা কিছু এক্সপিরিয়েন্স করছে বা তাদের যে লার্নিং পুরোটাই আমি পেয়ে গেছি, বা পুরোটা না বলে অ্যাটলিস্ট আমি অনেক কিছুই পাইছি। আর অফ ক্যামেরা আপনি আমাকে অনেক কিছুই বলছেন, সো আমি আর অনেক কিছুই জানি। আর আমাদের যা অডিয়েন্স যারা আমাদের শুনতেছে, তারা আমার মনে হয় তাদের জন্য আরও বড় ব্লেসিংস, বিকজ তারা শুরু করার আগেই সব কিছু জেনে যাচ্ছে। এক্স্যাক্টলি। তো এর মধ্যে আমি আবার একটু রিসার্চ করলাম টপিক নিয়ে, যে আমার অডিয়েন্সগুলো কোন ধরনের পডকাস্ট পছন্দ করে। দেখলাম যে তারা পছন্দ করে হচ্ছে বিশেষ করে যারা উদ্যোক্তা, এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে যারা কাজ করে, এক্সপোর্ট এবং ইম্পোর্ট। আচ্ছা, এটা তো ফল দেখলেনই। এটা ভাই আপনি কেমনে বুঝলেন, মানে এই অডিয়েন্স রিসার্চটা আপনি কিভাবে করলেন? আচ্ছা, আপনি যখন প্রথম 2-3টা পেয়ে যাবেন, 2-3টা পডকাস্ট করার পরে ইউটিউব তখন পুশ করতে থাকে। আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি রিয়েলি ভালো হয়, ইউটিউব নিজ দায়িত্বে পুশ করে ভাই। মানে মানুষ যে বলে না ইউটিউবের অ্যালগরিদম, এগুলো সব বাকওয়াস। জাস্ট ফোকাস অন ইউর কোয়ালিটি। আমি আপনারা লিখে দিব ভাই 300 টাকার স্ট্যাম্পে, যদি ভুল হয় আমি নাম চেঞ্জ করে ফেলবো আমার। আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয়, ইউটিউব নিজ দায়িত্বে এটা প্রমোট করবো, আমি প্রমাণ সেটার।
আর ইউটিউব যদি প্রমোট করে আর কিছু লাগে আপনার? আর কিচ্ছু দরকার নেই। এবং আপনি দেখতে পারবেন যে ইউটিউব প্রমোট করে কত পার্সেন্ট ট্রাফিক নিয়ে আসতেছে। আমার প্রথম পডকাস্টগুলোতে 68% ট্রাফিক নিয়ে আসতো ইউটিউব, মানে বাকি 32% বিভিন্ন জায়গা থেকে আসতো। তো মানে বেশিরভাগই 68% মানে অলমোস্ট 70%। তো 70% ট্রাফিক যদি ইউটিউব নিয়ে আসে আর তো কিছু লাগে না। কিন্তু ইউটিউবকে সময় দিতে হবে, ওর অ্যালগরিদমকে ট্রেন করবে যে না আমি যে কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছি এটা কোয়ালিটি কন্টেন্ট, ওদের গাইডলাইন অনুসারে একটা কোয়ালিটি কন্টেন্ট। তারপরে ধরেন আপনি কোনো কিছু নকল করেন নাই, কোনো কিছুতে কি কপিরাইট নাই, হ্যাঁ আপনি পুরোটাই ইন হাউস প্রডিউস কন্টেন্ট, গুড কোয়ালিটি কন্টেন্ট। এবং গুড কোয়ালিটি কন্টেন্টের আরেকটা সংখ্যা হচ্ছে পিপল ফাউন্ড ইট ভেরি রিলেভেন্ট, পিপল ফাউন্ড ইট ভেরি ইম্পর্টেন্ট, রিলেভেন্ট এবং ভ্যালুয়েবল। তো এআই এর কিছু 2-3টা এপিসোড লাগবে ওর অ্যালগরিদমকে ট্রেন করতে। যে আচ্ছা রাসেল কাউসারের পডকাস্টগুলো কারা দেখতেছে বেশি, আমি তো প্রমোট করতেছি সবার কাছে তো রিলেভেন্ট না এটা, তাই না? ধরেন আমার আম্মা কিন্তু একটা অবসর সময় প্রচুর ইউটিউব কন্টেন্ট কনজিউম করে, আমার আম্মার কাছে হয়তো আমারই বকবক রিলেভেন্ট না। তার কাছে কি রিলেভেন্ট? ধরেন ওই কেউ ওয়াজ করতেছে, কেউ একটা হাদিস বলতেছে, কেউ কোরআন শরীফের কোনো গিয়ে বলছে, এটা তার কাছে অনেক, সে এটা সময় লাগায় শুনবে, প্রহ্লাদের কথা শুনবে না, কারণ আমার কাছে এটা রিলেভেন্ট না কিছু। তো এখন দেখেন আপনার অডিয়েন্সগুলো বের করতে ওর একটু সময় লাগবে, অ্যালগরিদম একটু বুঝবে যে আচ্ছা এই ধরনের অডিয়েন্সগুলোর কন্টেন্টগুলো এই ধরনের কন্টেন্টগুলো, আচ্ছা রাসেল কাউসার এই কন্টেন্ট প্রডিউস করতেছে, আচ্ছা এই কন্টেন্টের অডিয়েন্স হচ্ছে এই কন্টেন্ট, তখন ইউটিউব করবে কি মার্চ করা শুরু করবে কন্টেন্টগুলোকে, আপনার কন্টেন্টগুলোকে ওই অডিয়েন্সকে প্রমোট করা শুরু করবে, পুশ করা শুরু করবে। দেখবে যে আরে এদের কাছে পোস্ট করলে বেশিরভাগই ক্লিক থ্রু রেটটা খুব বেশি, মানে থাম্বনেইল ক্লিক করে চলে আসতেছে। এবং এভারেজে সাজেদ ভাই আমার পডকাস্টে বলতেছিল 1 ঘন্টার একটা পডকাস্টে যদি আপনার এভারেজ ভিউ আওয়ার 10 মিনিটস হয়, ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক ব্রাদার। ঠিক এভাবে এই কথাটা বলছে। মানে 1 ঘন্টা মানে হলো 60 মিনিট, আর 60 মিনিটের মধ্যে আমরা যদি 10 মিনিট এভারেজ ভিউ পাই, এভারেজ ভিউ হচ্ছে 10 মিনিট, যে আপনার যতগুলো অডিয়েন্স আসে তারা সবাই এভারেজ 10 মিনিট করে দেখছে। 10 মিনিট মানে 6/1 ভাই, অলমোস্ট 15%। হ্যাঁ অলমোস্ট 15%। তার মানে আপনার চ্যানেল ভালো করতেছে তা না, ফ্যান্টাস্টিক লেভেলের ভালো করতেছে। এটা সাজ্জাদ ভাই আমারে বলছে আমার পডকাস্টে, একদম ক্যামেরার সামনে এটা বলছে যে যদি 10 মিনিট বা তার বেশি দেখে এভারেজ ভিউ টাইম, ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক ব্রাদার। যদি 8 থেকে 10 হয় দ্যাট মিনস ভেরি গুড, 10 ক্রস করলে মানে এটা ফ্যান্টাস্টিক। তা আমি প্রথমে কি একটা কারণে আমি বলছিলাম যে ভাই আমার মনে হয় কত বলে এভারেজ ভিউ টাইম কত আপনার, আমি বলছি 15-20 মিনিট হয়তো। তাকায় কি বল 15-20 মিনিট, ভাই কি বলেন ভাই, এটা তো আমাদের কাছে ড্রিম। 15-20 মিনিট আপনি শিওর? এটা আমাদের কাছে স্বপ্নের মতো ভাই, কি বলে এটা? তখন আমি বললাম না মানে ভুল বলছি, আমি একটু চেক করে দেখলাম যে 10 মিনিট। আজকে সকালে চেক করে দেখি 10 মিনিট 48 সেকেন্ড হচ্ছে আমার এভারেজ ভিউ টাইম, মানে অলমোস্ট 11 মিনিট। ওকে, মানে স্টিল মোর দেন ফ্যান্টাস্টিক। তো এভারেজ ভিউ টাইম কত এটা দেখাবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি আপনার কন্টেন্টগুলো ডেটা ড্রিভেন হইতে হবে। ইউটিউব আপনাকে প্রচুর ডেটা দিবে ভাই, কি ডেটা চান, একদম রিয়েল টাইমে স্টেপ বাই স্টেপ গ্র্যানুলার লেভেলের ডেটা দিবে, একদম ক্ষুদ্র ডেটা, কোন জায়গায় আসতেছে, সোর্স কত, কতক্ষণ স্টে করতেছে, কতক্ষণ ভিউ দেখতেছে, কোন জায়গাতে আপনার পিছনে গিয়ে দেখছে আপনার অডিয়েন্স, কোন জায়গাতে স্কিপ করে গেছে, কোনখানে কার বেশি, ডিটেইল দেখতে পারবেন। এই ডেটাগুলো থেকে ট্রান্সলেট করে আপনি যত অ্যাকুরেট ইনসাইট বের করতে পারবেন এবং সেটা আপনার কন্টেন্টে কাজে লাগাতে পারবেন, আপনি তত বেশি ভিউ পাবেন, তত বেশি সাবস্ক্রাইবার পাবেন। মানে এটা তখন ম্যাথের পর্যায়ে চলে যাবে। সো প্রথমে আমরা কি বললাম, ফিলোসফি, আপনাকে ফিলোসফি রেডি করতে হবে, নাফিস আলম ভাই যেটা বললো। সেকেন্ডলি হচ্ছে আপনাকে অ্যানালিটিক্স বুঝতে হবে, টুল বুঝতে হবে, অ্যালগরিদমকে টাইম দেওয়া লাগবে আপনাকে, মানে অডিয়েন্সের কাছে রিচ করার জন্য। ইউটিউব অ্যানালিটিক্স যখন বুঝে যাবে যে রাসেল কাউসারের কন্টেন্ট হচ্ছে এই টপিকে এবং ওর এই টপিকের রিলেভেন্সি হচ্ছে এই নিশের, তখন ও পুশ করা শুরু করবে। এবং ওই ক্লিক থ্রু রেটটা যদি বেশি হয়, ক্লিক থ্রু রেটটা বুঝতে পারতেছেন, ক্লিক করে যখন থাম্বনেইলে যায়, এটার জন্য খুব ভেরি গুড কোয়ালিটি থাম্বনেইল ডিজাইন হতে হবে, ভেরি গুড কোয়ালিটি কপি হইতে হবে, এবং পডকাস্টের কোয়ালিটি ভালো হতে হবে। যেমন ধরেন গুড সেট আপ আছে আপনার অলরেডি, ভালো ক্যামেরা এবং ভালো অডিও। রাসেল এই নাফিস সেলিম বারবার বলছে ভাই, অনেকে মনে করে পডকাস্টের মেইন হচ্ছে অডিও, না, পডকাস্ট মেইন হচ্ছে ভিডিও। মানুষজন এই কারণে অনেক এক্সপেন্সিভ সেট আপ করে কিন্তু অত অডিওর দিকে সাউন্ডের দিকে অত ফোকাস করেন। দিস ইজ রং। বলে আপনার একটু যদি কোয়ালিটি খারাপ হয় আপনি এইচডি করেন, সমস্যা নাই, তারপর আপনি 1080p করেন, কোনো সমস্যা নাই, কিন্তু অডিও কোয়ালিটি টপ নচ হইতে হবে।
কারণ অনেকে মানে পডকাস্ট জিনিসটা কিন্তু অডিওই ছিল ভাই। আমি অস্ট্রেলিয়াতে যখন আমি ড্রাইভ করতাম, জগিং করতাম, পডকাস্ট কানে দিয়ে শুনতাম। বাংলাদেশে এসে দেখি পডকাস্ট ক্যামেরার সামনে হয়, এবং এটা একটা অবাক করা ব্যাপার ভাই। 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে মানুষজন ক্যামেরার সামনে বসে চুপচাপ কথা শুনে। এটা যদি নাটক হইতে বুঝতাম যে 1 মিনিট পর পর সিন চেঞ্জ হয়, ক্যারেক্টার চেঞ্জ হয়, তাহলে বুঝতাম যে মানুষের মধ্যে একটা বোরনেস আসে না। সেম সেট আপে বসে ভাই 1 ঘন্টার পর ঘন্টা ভাই আপনারা কেমনে শুনেন এগুলো? অবাক করা ব্যাপার। হ্যাঁ, আমরাও শুনি, রাইট, ট্রু, আমিও শুনি। তার মানে হচ্ছে আসলে যখন মানুষ কথা বলে তখন আর ওই সিনের দিকে খেয়াল থাকে না, তখন ওই মুখের দিকে, চেহারার দিকে খেয়াল থাকে। এটা ট্রু। আমি করি কি ভাই, ওই যে আমি বাইক চালাই তো, সো প্রায় সময় আমি ব্লুটুথ হেডফোন কানে দিয়ে শুনি। আমি ধরেন টুসেন পডকাস্ট শুনি, আফটার পডকাস্ট শুনি, খালিদ ফারহানের পডকাস্ট শুনি। মানে এডুকেশনাল কন্টেন্ট আসলে কনজাম করতে ভালোই লাগে। তবে আমরা করব তো টুস অ্যান্ড পডকাস্ট ভাই আমার আইডল। টুস অ্যান্ড পডকাস্ট থেকে আমি অনেক কিছু শিখছি ভাই। ভাই আমি বিশ্বাস করি কি, লাইক ধরেন বাংলাদেশে পডকাস্ট জমানোর পেছনে বড় ভূমিকা হচ্ছে বেসিক্যালি টুসেন পডকাস্ট। সো টুসেন পডকাস্ট আসলে আমাদেরকে একদম এই মডার্ন পডকাস্ট ফ্রেমিংটা শেখাইছে, যে একদম পুরো স্টুডিও সেট আপে বসে ধুমায়ে কথাবার্তা বলো। সো এটা টুসেন পডকাস্টে আসলে শেখাইছে। সো টুসেন পডকাস্টের আগেও কিন্তু অনেক পডকাস্ট ছিল, বাট এরা অতটা ফেম পায় নাই বা জমে নাই, বা তারা জমাইতে পারে নাই। যেমন ধরেন ট্রাইনোভেনিয়াল পডকাস্ট ছিল কিন্তু, সো তারা সামহাও কেন বন্ধ হয়ে গেছে আমি জানি না, বাট এরাও কিন্তু ফেমাস ছিল। এটা না যেমন আরেকটা কারণ কি জানেন, স্টুডিও সেট আপে ছিল না, ছিল অনলাইনে। তো খালিদ ফারহান নিজেই বলছিল, আমি জিজ্ঞেস করছিলাম 2 বছর আগে যে ভাইয়া আমার তো মানে তখন তো বাজেট ছিল না, এত স্পন্সর ছিল না, পার্টনার ছিল না, এত টাকা নিয়ে কেমনে একটা প্রফেশনাল সেট আপে শুরু করবো, নাকি ক্যামেরা শুরু করে দিব। তখন খালিদ ফারহান একটা খুব চমৎকার কথা বলছিল। এই আলাপটা হয়েছিল আমরা যখন আমার কন্টেন্ট মার্কেটিং কোর্সের জন্য শ্যুট করতেছিলাম তার গুলশান স্টুডিওতে, বারান্দায় বসে বসে কফি খাইতে খাইতে আড্ডা মারতেছিলাম। তখন খালিদ ফারহান বলছিল যে প্রলয় ভাই, এটা যদি আপনি যদি 3 বছর আগে শুরু করতেন বা 3 বছর আগে আমাকে প্রশ্নটা করতাম, আমি বলতাম শুরু করে দেন, একটা সমস্যা নাই, করলেই হলো। কিন্তু এখন ভাইয়া কম্পিটিশন অনেক বেশি হয়ে গেছে। আপনি যদি এখন চাইলে করতে পারেন, যদি আপনি এফোর্ট না করতে পারেন, অনলাইনে করতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে আপনি খুব বেশি ট্র্যাকশন পাবেন না, জমবে না। আপনি ওই মানে কম্পিটিশনে টিকতে পারবেন না, ছিটকায় বলে থাকবেন। দেখবেন ভিউ আসতেছে না, আর ভিউটিও না আসলে, সাবস্ক্রাইব না আসলে আপনার মোটিভেশন কাজ করবে না। সো মানুষ ধরেন বেসিক্যালি এইচডি চায়, রিয়েল টাইম একটা ভ্যালু চায়। সো আমরা যদি অনলাইনে বসতাম না, যে লাইক ধরুন আপনি আমরা যদি অনলাইনে বসতাম আজকে, আমাদের এই কানেকশনটা কিন্তু হইতো না। মানে এই যে একটা কানেকশন, আমি সামনাসামনি আপনি দেখতেছি, আই কন্ট্যাক্ট করতেছি, এইটার একটা আলাদা ফিল আছে আসলে। এবং আমার মনে হয় কি মানুষ এটা চায়, মানে অনলাইনের থেকে আমরা অফলাইনে বসে কথা বলি, এটা মানুষ চায়। এক্স্যাক্টলি ট্রু। আবার ধরেন সবসময় এই প্রবলেমটা অনেক সময় এটা হইছে যে আমরা তো করোনার মধ্যে তো আপনি আমি অনেক ওয়েবিনিয়ার করছি অনলাইনে, এরকম হইছে স্টিল হয়ে রয়েছি। আর আমি বলতেছি হ্যাঁ ভাই শুনতেছেন, ভাই কি আছেন, হ্যালো হ্যালো ভাই, ভাই গেস্টের মানে কারেন্ট হয়তো চলে গেছে, তো ওকে আচ্ছা একটু ওয়েট করি আমরা, অনেকক্ষণ পরে আসা, হ্যাঁ ভাই তারপরে শুরু করি আমরা, এতক্ষণ যে 10 মিনিট চলে গেছে ট্রেনে ভাই নাই। সো এক্স্যাক্টলি। তো এখন তো খালিদ ফারহান বলতেছিল যে ভাইয়া আপনি যদি শুরু করেন, দেখা যাবে আপনি ভিউ পাচ্ছেন না, সাবস্ক্রাইবার পাচ্ছেন না, তখন এটা আপনাকে ডিমোটিভেট করবে। কারণ ভাই হাজার হোক, ভিউ আর সাবস্ক্রাইবে কিন্তু আমাদের মোটিভেট করে, এই কারণে এটা ট্র্যাকশন। তো এটা যদি না পান, আপনি আর কেন বানাবেন কন্টেন্ট, ঠিক আছে? তো তারপরে বললো যে আপনি একটু, যদি আমার সাজেশন হলো একটু সময় নিয়ে, টাকা পয়সা জমা হইলেও আপনি প্রফেশনাল সেট আপে শুরু করেন, একটু দেরিতে শুরু করেন, সমস্যা নেই, কিন্তু করলে প্রফেশনাল সেট আপ নিয়ে শুরু করেন। তো আমার কাছে ওর এইটা ভালো লাগছে, এবং দ্যাটস হোয়াট আই ডিড। তার 1 বছর পরেই আমি প্রফেশনাল সেট আপ করলাম। এবং খালিদ ফারহান আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার বলছে, প্রলয় ভাই রিয়েলি প্রাউড অফ ইউ, আপনি শুরু করছেন, আমি খুব ভালো লাগতেছে আমার দেখে। হ্যাঁ, নিজ থেকেই বলছে ভাই আমি আপনার স্টুডিওতে আসবো। তখন আমি বলছি ভাই স্টুডিওতে কেন, আমি তো পডকাস্ট শুরু লঞ্চ করবো। তখন অবশ্যই আসবে। বলে ঠিক আছে, আপনি কখন কোথায় আসবে আপনি বললেন, আমি চলে আসবো, আমি ঈদের সময় আসবো। এবং খালিদ ফারহান তার কথা রাখছে। সে আয়ারল্যান্ড থেকে ঈদের ছুটিতে এসে নিজে নক করছে, বললো ভাই আমি কিন্তু দেশে আছি, আমি দেশে থাকবো 21 দিন, এবং আপনি 21 দিনের মধ্যে কবে আপনি ফালাতে যাচ্ছেন আমাকে বলেন, আমি চলে আসবো। তো সে আসছে, এবং খালিদ ফারহান আমাকে ভাই ট্রিমেন্ডাসলি সাপোর্ট করছে। সে তার ইউটিউব চ্যানেল থেকে আমার শেয়ার করছে, তার ফেসবুক থেকে শেয়ার করছে, ইউটিউব চ্যানেল 17 লাখ সাবস্ক্রাইবার তার অর্গানিক, ফেসবুক পেজ থেকে সব করছে, তার ডিসকর্ড কমিউনিটি থেকে শেয়ার করছে, সব জায়গা থেকে শেয়ার করছে সে। সো এই কারণেই চৌধুরী সে প্রথম সেকেন্ডেই 34,000 বার হয়েছিল, এবং বেশ ভালো একটা ট্র্যাকশন দিয়েছে। তো এখন ভাই দেখেন, যেটা বলতেছিলাম, নাফিস সালিম ভাইয়ের পডকাস্ট থেকে আমি 2ভাবে শিখছি। একটা হচ্ছে তাদেরকে দেখে শিখছি, আমি তাদেরকে অ্যানালাইজ করে শিখছি, তাদের চ্যানেলটা স্টাডি করে শিখছি। আর একটা হচ্ছে নাফিস সালিম এবং সাজেদ ভাইয়ের মুখের কথা থেকে শিখছি, তারা যে টিপস দিছে মুখে, সেখান থেকে শিখছি। আমার পডকাস্টে যে কথাগুলো বলছে এগুলো থেকে শিখছি, এই 2টা থেকে আমি অনেক কিছু শিখছি।
কিভাবে গেস্ট সিলেক্ট করতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে। ইভেন নাফিস সেলিম ভাই আমাকে টুলস বলে দিছে, কি কি গুগল এক্সটেনশন, কি কি টুলস, অনলাইনে কি কি টুলস পাওয়া যায় ফ্রিতে, এগুলো আমাকে বলছে এগুলো আপনি ইনস্টল করে এগুলো নিয়ে রিসার্চ করা, কিওয়ার্ড নিয়ে কীভাবে রিসার্চ করতে হয়, টপিক নিয়ে কীভাবে রিসার্চ করতে হয় এগুলো। এবং কিছু কিছু জায়গায় আমাকে টপিক বলে দিছে, আপনি এই টপিক নিয়ে কাজ করেন। এবং অনেক সময় আপনার অডিয়েন্স আপনারা বলে দিবে যে কোন ধরনের গেস্ট তারা এক্সপেক্ট করছে। যেমন কৃষি নিয়ে যেটা বললাম সেটা আমার বেশ অনেক অডিয়েন্স বলছে যে আপনি কৃষি নিয়ে আসেন। তারপরে আমি যখন রিসার্চ করলাম দেখলাম যে কৃষি, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, এগ্রিকালচার, এই ধরনের টপিক খুব পছন্দ করে। এবং আমি যে টুলটা ইউজ করি ওই টুল আমাকে এই ড্যাশবোর্ডে বলতেছিল যে আপনার অডিয়েন্সের মধ্যে এই ধরনের টপিকগুলো খুব, সরি এটা টুলস বলে, এটা ইউটিউব নিজে সাজেস্ট করে, ইউটিউবের সাজেশন, ইউটিউবের ড্যাশবোর্ডের ভিতরে আপনি ট্রেন্ডিং নামে একটা ট্যাব পাবেন, ট্রেন্ডিং এ ক্লিক করলে ও কিছুক্ষণ জেনারেট করে, সময় নেয়, তারপরে লেখে যে ভেরি পপুলার ইন ইওর অডিয়েন্স, ভেরি পপুলার, ভেরি ভেরি পপুলার, এরকম টাইপের লেখা কি কি এই টপিকগুলো আপনাকে সাজেস্ট করে। ওরা যে সবসময় 100% অ্যাকুরেট টা না, কিন্তু 80% অ্যাকুরেট, 90% অ্যাকুরেট, মেজরিটির ক্ষেত্রে কাজ করে। সো ওরা বলে দেয় যে আপনার অডিয়েন্সের ক্ষেত্রে এই, কারণ ও তো এখন জানে, ইউটিউব জানে আমার কোন কোন অডিয়েন্স আমার কাছে আসতেছে, ও জানে এই অডিয়েন্স আর কি কি ভিডিও দেখে। তো ওরা সব কিছু মিলে ও একটা সাম আপ করে যে আচ্ছা প্রলয় হাসানে এই অডিয়েন্সগুলো এই ধরনের কন্টেন্টগুলো বেশি দেখে, তখন ও আমাকে বলে। যেমন লেটেস্ট আমাকে বলছিল যে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কন্টেন্ট আমার অডিয়েন্সের কাছে খুবই জনপ্রিয়, এটা নিয়ে একটা কন্টেন্ট বা পডকাস্ট বানানোর প্ল্যান আছে আমার। সো ভাই আমাদের একদম লাস্ট দিকের কোয়েশ্চেন যেটা, সেটা হইলো ভাই আমরা অনেক কথাবার্তা বলছি, এই পডকাস্ট সেই পডকাস্ট এই সেই অনেক কিছু বলছি। সো আপনার 4টা বাচ্চা আছে, মানে আপনার 4টা বই আছে বেসিক্যালি, আমরা এই বইগুলো নিয়ে কোনো গল্প শুনি নাই। সো এবং আমি জানি আপনি মোটামুটি অনেক পডকাস্টে এই বইগুলো নিয়ে গল্প বলছেন। সো আমাদেরকে সংক্ষেপে যদি একটু ছোট করে আপনার বইগুলো সম্পর্কে একটু কথা বলেন। প্রথমে যে আমার সবচেয়ে জনপ্রিয় যে বইটা ভাইয়া 2021 সালে বের হয়েছিল, এখন পর্যন্ত আমার সবচেয়ে বেস্ট সেলার, প্রায় 5,000 কপির উপরে সেল হয়েছে, নন মার্কেটারদের জন্য মার্কেটিং। বইটা এত জনপ্রিয়তা পাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশি লোকাল কোম্পানি বা বিজনেস বা মার্কেটিং কেস স্টাডির মধ্যে সহজ ভাষায় লেখা হচ্ছে এই বইটা। এরকম আরও বই আছে কিন্তু একাডেমিকলি ইংলিশ ভাষায়, কঠিন ভাষায় লেখা। তো ম্যাথ পিপলের জন্য বাংলাতে সহজ ভাষায়, প্রাঞ্জল ভাষায় লেখা একটা বিজনেস কেস স্টাডির বই, এটা বাংলাদেশে খুব সম্ভবত প্রথম। তো এই কারণে আমার ধারণা এটা এত বেশি জনপ্রিয়তা পেয়েছিল। রকমারিতে পাওয়া যাবে, 4টা বই রকমারিতে পাওয়া যাবে, আমি 4টাই বলতেছি। 2021 সালে এটা, 2022 সালে হচ্ছে হালাল মার্কেটিং নামে একটা বই লিখেছিলাম, যেটার সাথে হচ্ছে হালাল মার্কেটিং নামে পৃথিবীতে 2টা বই আছে, আমার বইটা সেকেন্ড। তো আর আমি হালাল মার্কেটিংকে যেভাবে পজিশনিং করেছি, সাস্টেনেবল মার্কেটিং, ইকো ফ্রেন্ডলি ব্র্যান্ডিং, এই টাইপের একটা ব্যাপার নিয়ে, যে সাস্টেনেবল, ইকো ফ্রেন্ডলি এবং গ্রিন, এই পজিশনিংয়ে দিস ইজ দ্য ফার্স্ট বুক এভার রিটেন ইন দ্য ওয়ার্ল্ড। তো আলহামদুলিল্লাহ। 3 নম্বরে যে বইটা আমি লিখেছি 2023 সালে, সেটা হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং। তো আমি দেখলাম যে লিঙ্কডইন মার্কেটিং নিয়ে তেমন কোনো বই টই নাই, অথচ এটা তো খুব স্ট্রং একটা প্ল্যাটফর্ম, তো এটা নিয়ে একটা অ্যাক্টিভিটিস টাইপের, স্টেপ বাই স্টেপ গাইড টাইপের বই থাকা উচিত। তো তখন লিখলাম লিঙ্কডইন মার্কেটিং। এই বইটা হচ্ছে আমার সেকেন্ড সাকসেসফুল মোস্ট বেস্ট সেলিং বই। আর 3 নম্বরে আমি লিখলাম, যেটা গত বছর লিখেছি, কন্টেন্ট মার্কেটিং। তো আপনি খেয়াল করলে দেখবেন যে 4টা বইয়ের এই ইউএসপি হচ্ছে যে ফার্স্ট টাইম এভার রিটেন ইন বাংলাদেশ। তো কন্টেন্ট মার্কেটিং নিয়ে আর কোনো বই নাই, লিঙ্কডইন মার্কেটিং নিয়ে বাজারে আমারটা ছাড়া আর কোনো বই নাই, হালাল মার্কেটিং ছাড়াও, হালাল মার্কেটিং তো ওয়ার্ল্ডেই সেকেন্ড এটা। আর নন মার্কেটারদের জন্য মার্কেটিং, এখন অনেক বই আসতেছে, অনেকে লিখছে, মার্ক অনুপম মল্লিক ভাই অনেক কেস স্টাডি লিখছে, আপনি কিছু কেস স্টাডি লিখেন, তো এখন অনেকেই লিখছে, কিন্তু ওই সময় এটা প্রথম বই ছিল আমারটাই। তো আমার বইয়ের একটা ইউএসপি যে এটা মানে ওই জনরার এটা প্রথম বই। তো 4টা বই রকমারিতে পাওয়া যায়। 4টা বই আপনি রকমারিতে আমার যে অথর প্রোফাইলটা আছে ওই একটা লিঙ্ক দিয়ে দিলেই ওখানে সবকিছু পাওয়া যাবে আশা করি। আমি আমার অডিয়েন্সদেরকে চেষ্টা করব না, ডেফিনেটলি আমি কমেন্টে বা ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিয়েন। হ্যাঁ, আমার মনে হয় কি প্রলয় হাসান লিখে সার্চ করতে হবে। হ্যাঁ, রাইট। রকমারিতে প্রলয় হাসান লিখে সার্চ করলেই হবে, অথবা গুগল সার্চে প্রলয় হাসান লিখে ওই রকমারির প্রোফাইল চলে আসে। ভাই আমরা অলমোস্ট আমি অলরেডি আমার অনেক পডকাস্টে, আমি এই পর্যন্ত 15-20টা পডকাস্টে গিয়েছি বিভিন্ন সময় গত 3-4 বছরে, এবং প্রতিটা পডকাস্টে গিয়ে আমি আমার বই নিয়ে অনেক প্যাচাল পারছি, এবং এই কারণে আমি খুব বেশি কিছু বললাম না আর বইগুলো নিয়ে।
ভাই এবার আমি আমার ওই যে একটু আগে বললাম একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন দিয়ে আমি আসলে আমাদের পডকাস্টটা শেষ করতে চাই। সো ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা এখন আমি আপনাকে করবো। সো বেসিক্যালি আমি যে কোয়েশ্চেনটা আপনাকে করতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রণয় ভাই দেখেন আপনি মোটামুটি বইপত্র লিখলেন, পডকাস্ট করলেন, এই সেই ব্র্যান্ডিং নিয়ে কাজ করে কিছু করলেন। সো একটা সময় গিয়ে তো আপনি বুড়ো হবেন, তাই না? চুল পাকবে, দাড়ি পাকবে, বুড়ো হবেন। সো ওই বুড়ো বয়সে আপনি যখন পেছনে ফিরে তাকাবেন আপনার লাইফ, আপনি দেখবেন আপনি এই করে আসছেন, এবং আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আমি বুড়ো বয়সে গিয়ে আমার জন্য একটা বই লিখবো, ওই বইটা মানে আপনার যে অটোবায়োগ্রাফি মানে আপনার নিজের বই, সো ওই অটোবায়োগ্রাফির নাম কি হতে পারে? আমি একটা নাম সিলেক্ট করে রাখছি এবং আমি অটোবায়োগ্রাফিটা আমি লিখবো এবং আমি যেন ভুলে না যাই এই জন্য কিছু কিছু অংশ আমি লিখে রাখি। কিন্তু যাই হোক, তাহলে তো আমি ভাই খুবই রিলেভেন্ট একটা প্রশ্ন করছি। খুবই রিলেভেন্ট প্রশ্ন করছেন এবং এই কারণে আমি নাম আগে থেকে সিলেক্ট করে রাখছি। নামটা হচ্ছে ফেলে আসা জীবন। একটু হুমায়ুন আহমেদ ফ্লেভার আছে। ভাই আমার কিন্তু লেখালেখি লাইফের শুরুটা ক্রিয়েটিভ রাইটিংস দিয়ে, মানে গল্প, কবিতা, উপন্যাস, রাইট। আমি কিন্তু ভাই জীবনেও, আই সোয়ার, আমি জীবনেও প্ল্যান করি নাই যে ভাই আমি একজন নন ফিকশন রাইটার হব। আমি ভাবছি আমি সায়েন্স ফিকশন লিখবো। আমি বাজারে জীবনে প্রথম বই বের করি সায়েন্স ফিকশন রিলেটেড বই লিখবো, মার্কেটিংয়ের বই লিখবো। ভাই আমি জীবনে কল্পনাও করি নাই, লাইফে কোনো প্ল্যান ছিল না, অ্যাক্সিডেন্টলি করে ফেলছে এটা। যাক, বাই অ্যাক্সিডেন্ট আমরা তাহলে একজন ভালো লেখক পাইছি, বাই অ্যাক্সিডেন্ট আমরা ভালো কিছু বই পাইছি। সো আপনার বইগুলো বেসিক্যালি আমি নিজেও পার্সোনালি পড়ছি, আপনি বেশ ভালো লিখেন। থ্যাংক ইউ সো মাচ। আপনিও তো চমৎকার লেখক ভাই, কিন্তু আপনি একটু একটু ইরেগুলার হয়ে গেছেন। কিন্তু জি ভাই, আমি একটু ইরেগুলার হয়ে গেছি। আমি বেসিক্যালি লেখালেখি থেকে বের হয়ে একটু ভিডিও প্রোডাকশনে ফোকাস করছি। সো হয়তো আবার ফিরে আসবো লেখালেখিতে ইনশাল্লাহ। দরকার আছে। ধরেন আপনি তো বছরে একটা বই করবেন, কিন্তু বছরে একটা ভিডিও তো করবেন না। ভিডিওটা কন্টিনিউস থাকবে, কিন্তু বছরে একটা লিখবেন। সো কারণ আপনার একটা ফ্যান বেজ আছে, একটা রিডার বেজ আছে, তাদেরকে বঞ্চিত করেন না, ঠিক আছে? কন্টিনিউস করে যান ইনশাআল্লাহ। ইনশাল্লাহ প্রণয় ভাই, আমি চেষ্টা করবো নেক্সট বই মেলায় একটা বই বের করে আমার ফেলার। একটা প্ল্যান আছে নেক্সট বই হলে। সো আমরা বেসিক্যালি আজকে প্রলয় ভাইয়ের সাথে আড্ডা দিলাম, আমরা কন্টেন্ট শিখলাম, আমরা কন্টেন্ট বুঝলাম, আমরা এআই নিয়ে কথাবার্তা বললাম, আমরা কন্টেন্ট প্রোডাকশন নিয়ে কথাবার্তা বললাম, আমরা স্টুডিও নিয়ে কথাবার্তা বললাম। সো আমরা ওভারঅল আমাদের আজকের এই জার্নিতে যেটা বোঝার চেষ্টা করলাম সেটা হলো, আপনি যদি একটা ব্যবসাপাতি করেন বা আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং করেন, অথবা আপনি যদি ফাউন্ডার ড্রিভেন ব্র্যান্ডিং করেন, ফাউন্ডার ড্রিভেন ব্র্যান্ডিং করে ব্যবসাপাতি করতে চান, আপনি কীভাবে আসলে কন্টেন্টে ফোকাস রাখতে পারবেন। পাশাপাশি আমরা একটা পডকাস্টকে আসলে তুলে ধরার জন্য বা একটা পডকাস্টকে সামনে নিয়ে যাওয়ার জন্য, পডকাস্টের গ্রোথের জন্য কীভাবে আপনার প্ল্যানিং করা দরকার, স্ট্র্যাটেজি বিল্ড করা দরকার, অনেক কিছুই আমরা প্রলয় ভাইয়ের কাছ থেকে শিখলাম। সো প্রলয় ভাই আপনাকে আবারও থ্যাংক ইউ। সো আমি হচ্ছে এখানেই বিদায় নিচ্ছি, অ্যান্ড আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে বেসিক্যালি দ্য গ্রোথ পডকাস্ট। এই পডকাস্টে আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে, আমরা ইন্ডাস্ট্রিতে যারা নিজেদের গ্রোথ হ্যাক করে ফেলছে, আমরা এই ধরনের মানুষদেরকে আনার চেষ্টা করি, অ্যান্ড তারা তাদের গ্রোথকে কীভাবে হ্যাক করছে এটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।